ওকে। লাস্ট ক্লাসে আমরা হলো স্টক ডিভিডেন্ডের জিনিসটা দেখছিলাম, স্টক স্প্লিট এবং আরো কিছু জিনিস দেখছিলাম। ঠিক আছে। তো এখন বাকি যে টপিক গুলো বাকি আছে সেটা নিয়ে স্টার্ট করব। এখানে হলো তোমার রিপারচেজের কনসেপ্ট আছে বাকি। রিপারচেজ জিনিসটা দেখাতে হবে। আর হলো তোমার এখানে তোমার ইয়ে ডিভিডেন্ড স্মুথিং এর বিষয় আছে, হোমমেড ডিভিডেন্ডের বিষয় আছে। লাস্ট ক্লাসে একটু ছোট করে যদি একটা জিনিস রিক্যাপ করি, যে আমরা যে জিনিসটা দেখছিলাম ডিফারেন্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে তোমার স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তো স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি যে চেঞ্জটা কি হচ্ছিল, যে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমার যেটা হচ্ছিল, আহ, তোমার প্রথমত স্টক ডিভিডেন্ড ঘোষণা করার ফলে ধরো 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করলো, তাহলে 10,000 শেয়ার বেড়ে 11,000 শেয়ার হয়ে যাবে এবং পার ভ্যালু সেম থাকবে। তো সেই অনুযায়ী তোমার কমন স্টকের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ডলি, তোমার এই যে ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এটা কত অ্যামাউন্টে বাড়বে, এটা হলো তোমার আগে যা ছিল সেটার সাথে নতুন কত পরিমাণ শেয়ার যোগ হচ্ছে। নতুন তো 1,000 শেয়ার ইস্যু হচ্ছে, ঠিক আছে, স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে। তো সেই 1,000 শেয়ারের জন্য কত টাকা করে প্রিমিয়াম, ঠিক আছে, যদি পার ভ্যালু 1 টাকা হয় আর যদি কারেন্ট মার্কেট প্রাইস 66 টাকা হয়, তো সেক্ষেত্রে 1,000টা শেয়ার তোমার ছিল স্টক ডিভিডেন্ড, মানে এখানে তো লিখছি। তো তোমার 10,000 থেকে 11,000 শেয়ার হয়েছে, তো 1,000টা শেয়ার স্টক ডিভিডেন্ড ছিল এবং মার্কেটে 66 টাকায় সেল হচ্ছে প্রত্যেকটা শেয়ারের দাম, যেখানে পার ভ্যালু 1 টাকা। সো প্রিমিয়াম হলো 65 টাকা। তো এই 65 × 1,000 হলো তোমার অ্যাডিশনাল 65,000 প্রিমিয়াম। এটা হলো তোমার আগের যে ক্যাপিটাল নেক্সাস অফ পার ভ্যালু ছিল 2 লাখ, সেটার সাথে যোগ করে 2,65,000 তোমার ক্যাপিটাল নেক্সাস অফ পার ভ্যালু আসবে। আর রিটেইন আর্নিংটা কমবে, ঠিক আছে। তো এটা বের করবা এমনি যে তুমি টোটাল ইকুইটির যে ভ্যালু আছে সেখান থেকে রিমেনিং অ্যামাউন্টটা বের করলেই হয়ে যাচ্ছে। তো ওটাই তোমার এখানে রিটেইন আর্নিং কমে ওই আর্নিং এর দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস এখন আমি বলবো, যে স্টক, এক্ষেত্রে তো আমি বললাম যে স্টক ডিভিডেন্ডের কথা, ঠিক আছে, স্টক ডিভিডেন্ড ফলে রিটেইন আর্নিং কমতেছে। আর এটা মাথায় রাখতে হবে, স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে ক্যাশের অ্যাকাউন্টে কোনো এফেক্ট হবে না, ঠিক আছে, ক্যাশ সেম থাকবে। এখন যদি জিনিসটা হয় যে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, বলো ডিভিডেন্ড, ধরো বললো যে ডিভিডেন্ড পার শেয়ারে 4 টাকা করে দিচ্ছে, তো এটা তো বুঝেই যাচ্ছে এটা একটা ক্যাশ ডিভিডেন্ড, কোনো স্টক ডিভিডেন্ড না। তো এই ধরনের ইনফরমেশন কোশ্চেনে দেওয়া থাকলে বুঝতে হবে এটা একটা ক্যাশ ডিভিডেন্ড। তো ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে তখন যদি জিজ্ঞাসা করে ইকুইটি অ্যাকাউন্টে কি এফেক্ট করবে বা ব্যালেন্স শিটে কি এফেক্ট করবে, তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে যে তোমার টোটাল ইকুইটি ডিক্রিজ হবে। যতটুকু টোটাল ডিভিডেন্ড দিচ্ছ সেই অ্যামাউন্টে তোমার টোটাল ইকুইটি ডিক্রিজ হবে, এবং টোটাল ইকুইটি যদি স্পেসিফিক্যালি বলি যে কোন আইটেমটা ডিক্রিজ হবে, তো সেটা হলো রিটেইনড আর্নিং, ঠিক আছে। তো তোমার রিটেইনড আর্নিং এর অ্যামাউন্টটা কমবে যত পরিমাণ তুমি ডিভিডেন্ড দিছো, এবং অ্যাসেট সাইড থেকে তোমার ক্যাশের অ্যাকাউন্টটা কমবে, ঠিক আছে। সো যেহেতু এটা একটা ক্যাশ ডিভিডেন্ড, তো এটা হচ্ছে তোমার ক্যাশ ডিভিডেন্ডের বিষয়টা। যেমন এখানে হলো এক্সারসাইজের 5 নাম্বার যে ম্যাথটা, সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড রিলেটেড, ঠিক আছে, এক্সারসাইজের 5 নাম্বার যে ম্যাথটা। দেন হলো তোমার স্টক স্প্লিটের বিষয়টা লাস্ট ক্লাসে বলছিলাম, এবং রিভার্স স্টক স্প্লিট নিয়েও বলছিলাম। রিভার্স স্টক স্প্লিট বেসিক্যালি স্টক স্প্লিটের উল্টো কনসেপ্ট, ঠিক আছে। স্টক স্প্লিটের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল তোমার, যে আহ, তোমার এখানে হলো যে বিষয়টা, যে ধরো তোমার 2 for 1 স্টক স্প্লিট হচ্ছে। 2 for 1 স্টক স্প্লিট যদি এরকম হয়, সেক্ষেত্রে টু কে আমি, মানে 2/1, ঠিক আছে, যদি 3/2 স্টক স্প্লিট হয় তাহলে 3/2 কে আমি শেয়ারের সংখ্যা দিয়ে গুণ দিব। যদি যেহেতু 2 for 1 স্টক স্প্লিট, তাহলে 2 কে আমি শেয়ারের সংখ্যা দিয়ে গুণ দিব। তো 10,000 × 2, আমার শেয়ারের সংখ্যা হয়ে যাবে 20,000 শেয়ার। এবং পার ভ্যালু যেটা আছে শেয়ারের ভ্যালু, তো সেইটাকে আমি ফ্র্যাকশনটাকে রিভার্স করব, অর্থাৎ 1/2। তো এটাকে আমি 1/2 দিয়ে যদি গুণ দিই তাহলে আমার 0.5 আসে। সো 0.5 হবে আমার শেয়ারের পার ভ্যালু, বা অর্থাৎ অর্থাৎ শেয়ারের প্রাইস, ঠিক আছে। কিন্তু যে টোটাল অ্যামাউন্টটা থাকছে কমন স্টকে সেটা সেম থাকতেছে, বাকি যে অ্যাকাউন্ট গুলো থাকতেছে সেটাও সেম থাকতেছে। সো এইটা হলো তোমার একটা স্টক স্প্লিটের এফেক্ট, ঠিক আছে। খুব বেশি জায়গায় যে চেঞ্জ আসতেছে ওরকম কিছু না। এটা হলো তোমার স্টক স্প্লিটের। সো স্টক ডিভিডেন্ড এন্ড স্টক স্প্লিট, এবং ইভেন রিভার্স স্টক স্প্লিট নিয়েও বলা হয়েছে। সো রিভার্স স্টক স্প্লিটে জাস্ট তোমার এখানে কোটেশনটা উল্টা থাকবে আর কি। যেমন এখানে যদি বললাম যে 3/2 স্টক স্প্লিট, রিভার্স এর ক্ষেত্রে তোমার বাম পাশের অংশটা বড় থাকবে, হয়তো 2/3 স্টক স্প্লিট, এরকম রিভার্স স্টক স্প্লিট এরকম হয়তো থাকবে, ঠিক আছে। অর্থাৎ স্টক গুলা মার্জ হয়ে যাচ্ছে, প্রতি 5টার বিনিময়ে ধরো 2টা শেয়ার হচ্ছে, ঠিক আছে, তো স্টক গুলো একসাথে হয়ে যাচ্ছে বিভিন্ন স্টক। এটা হলো তোমার স্টক স্প্লিটের কনসেপ্টটা। আমি বেসিক্যালি ম্যাথের মানে ম্যাথমেটিক্যাল রিলেটেড পোর্শন গুলোই কভার করতেছি। থিওরি যদিও এই চ্যাপ্টারে খুব বেশি নাই, বাট থিওরি থাকলেও ওই জিনিসগুলো একটু নিজেদের দেখে নিতে হবে। আর হলো তোমার এখানে একটা কনসেপ্ট আছে ডিভিডেন্ড স্মুথিং, সেটাতে আসি। আহ, আহ,
আচ্ছা ঠিক আছে, এটা দেখাই, তারপর আমরা অন্যান্য কনসেপ্ট গুলো দেখবো। যেহেতু এটা আগে আসছে, আমি স্ক্রোল করতে করতে এটা আগে আসছে, তো এটা দেখাই দিচ্ছি। তো ডিভিডেন্ড স্মুথিং এর বিষয়টা হলো, আহ সাধারণত যেটা করার চেষ্টা করে যে ডিভিডেন্ডটা স্মুথ রাখার চেষ্টা করে। হ্যাঁ, এটা যে কোনো কোম্পানি বা বিশেষ করে লার্জ কোম্পানি গুলো তোমার ডিভিডেন্ডকে স্মুথ রাখার চেষ্টা করে। কেন ডিভিডেন্ড স্মুথ রাখার চেষ্টা করে? কারণ ইনভেস্টররা ডিভিডেন্ডটাকে গুরুত্ব সহকারে দেখে। এখন ডিভিডেন্ড যে কোম্পানির অনেক উঠানামা করতেছে, তো এরকম হলে তো এটা ওরা আলটিমেটলি এটাকে কি বলবো, এটাকে রিলায়েবল মনে করবে না। ঠিক আছে, যে আজকে বাড়ছে কালকে তো হঠাৎ করে ডিভিডেন্ড ফল করতে পারে। তো ডিভিডেন্ডটা দেখা যাচ্ছে হয়তো একটা স্ট্যাবল রেটে রাখে, যদি কোনো সময় মনে হয় আবার বাড়ায়, কিন্তু সহজে কমায় না। সাধারণত এটা হয়, ঠিক আছে। বাট যেটাই হোক, যে একটা স্ট্যাবল রেটে সাধারণত রাখে। যদি শিওর না থাকে যে তার আর্নিং এর ইনক্রিজটা পার্মানেন্ট ইনক্রিজ, কোনো পার্মানেন্ট রিজনের কারণে আর্নিং ইনক্রিজ হয়েছে, ওরকম শিওর না থাকলে সাধারণত ডিভিডেন্ডের পে আউট রেশিওটা বাড়ায় না, যে হয়তো সেমই রাখতেছে একটা কনস্ট্যান্ট রেট। সো ডিভিডেন্ড স্মুথিংটা হলো বিষয়টা যে তোমার আর্নিং এ তো আর স্মুথ না, আর্নিং হয়তো কোনো সময় কম হচ্ছে, কোনো সময় বেশি হচ্ছে। সো ডিভিডেন্ডটাকে কেমনে স্মুথ রাখা যায় যাতে খুব বেশি ভ্যারিয়েশন না হয় তোমার ডিভিডেন্ডের পে আউট রেশিওতে বা ডিভিডেন্ড পার শেয়ারে। ঠিক আছে। সো এইটার ক্ষেত্রে যে বিষয়টা তোমার এখানে যেমন একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দিয়ে বুঝাই। যেমন এখানে এক্সাম্পল হলো আহ, একটা কোম্পানি, ঠিক আছে, তাদের টার্গেট পে আউট রেশিও অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও। তো ডিভিডেন্ড পে আউট রেশিও, তাদের টার্গেট রেশিও হলো 30%, অর্থাৎ আর্নিং এর 30% তারা ডিভিডেন্ড হিসেবে পেমেন্ট করে। এখন দেখা গেছে যে প্রথম বছর আর্নিং হয়েছে $10, পরের বছর হয়তো $20 আর্নিং হয়েছে, কিন্তু দেখা গেছে যে এই যে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে আর্নিং বাড়ছে, এটা কোনো পার্মানেন্ট রিজনে না। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা হয়তো দ্বিতীয় বছরে কোনো একটা কারণে তাদের হয়তো আর্নিং একটু বেশি হয়েছে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট রিজন ছিল না। কোনো সাস্টেইনেবল আর্নিং ছিল না, যেটা দিয়ে আলটিমেটলি ভবিষ্যতেও তার এরকম 20-এর আশেপাশে থাকবে। Rather, পরের বছর থেকে হয়তো আবার 10-এর দিকেই চলে আসবে। ঠিক আছে। সো আহ, এই বছর হয়তো স্পেশাল কিছু ছিল যেটার কারণে তার আর্নিং বাড়ছে। ঠিক আছে। সো এরকম আনসাস্টেইনেবল রিজনের কারণে হয়েছে। তো আলটিমেটলি এখন সে যদি ওই আগের বছর দশ দশ ডলারের 30% অর্থাৎ $3 ডিভিডেন্ড দিছে, এবার যদি $20 30% অর্থাৎ $6 ডিভিডেন্ড পার শেয়ার দেয়, তাহলে সেটা কিন্তু তার কোম্পানির জন্য ঠিক হবে না। কেন কি? সে যদি এখন $6 করে, ডিভিডেন্ডটাকে $3 থেকে বাড়ায় $6 নিয়ে যায়, তো সেটা একটা পজিটিভ সিগন্যাল দিবে মার্কেটে। ঠিক আছে। কিন্তু এর পরে যে বিষয়টা হবে, পরের বছর তো সে হয়তো $20 আর্নিং এ সাস্টেইন করতে পারবে না, পরের বছর হয়তো তার আর্নিং আবার $10 হয়ে গেল। তো তখন তাকে আবার আর্নিং ডিভিডেন্ড $6 থেকে নামায় $3 চলে আসতেছে, নামায় নামায় আনতে হইতেছে। ঠিক আছে, ডিভিডেন্ড পার শেয়ার। তো সেইটা একটা নেগেটিভ সিগন্যাল দিবে। তো আমি যেটা বলছিলাম যে তোমার শুধু যে পে আউট রেশিও স্টেবল রাখলেই তো হবে, বিষয়টা এরকম না। তাদের ডিভিডেন্ড পার শেয়ার এটাও একটু স্টেবল রাখার চেষ্টা করে। ঠিক আছে, যাতে বেশি বেড়াই না করেন, করলেও সেটা উপরের দিকে আসুক। একবার উপরে নামার পর যেন হঠাৎ করে বারবার না পড়ে, এরকম আর কি। তোমার তো একটা ইনক্রিজিং ট্রেন্ড অথবা একটা স্টেবল ট্রেন্ড রাখার চেষ্টা করে। তো এখানে হলো এর কারণে কি, যে তোমার আর্নিং হঠাৎ করে একটা বছর অনেক বেশি বাড়ছে, তার মানে যে ডিভিডেন্ড অনেক বাড়ায় দিব, ওরকম না। তো এক্ষেত্রে কি করতে পারে, এক্ষেত্রে তারা একটা অ্যাডজাস্টমেন্ট কোএফিসিয়েন্ট বা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইউজ করে। তো ধরো এই অ্যাডজাস্টমেন্ট কোএফিসিয়েন্টের মান 0.5, তো এটা তারা জাজ করে, তারা জাজমেন্ট করে তারা এটা সেট করে এটা কত হবে। ঠিক আছে, ধরো এটা 0.5। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার যে ওদের কোম্পানি যে টার্গেট পে আউট রেশিও অনুযায়ী আসে প্রথম বছরের ডিভিডেন্ড $3, $10 উপর 30% $3। আর পরের বছরের ডিভিডেন্ড আসে $10 উপর 30% $6। কিন্তু এই যে $3 যে ডিভিডেন্ড বাড়ছে, 6 - 3 কত, $3 বাড়ছে। সে তার টার্গেট মানে টার্গেট পে আউট রেশিও অনুযায়ী ডিভিডেন্ড পার শেয়ার $3 বাড়া উচিত, কিন্তু সে $3 বাড়াবে না। এই যে ডিফারেন্স যত বাড়ছে, সেটাকেই অ্যাডজাস্টমেন্ট কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিলে আসছে 1.50। সেক্ষেত্রে তাহলে সে শুধুমাত্র 1.50 বাড়াবে তার ইয়েটাকে। হ্যাঁ, তার আহ, কি বলবো, ডিভিডেন্ডটাকে। তাহলে প্রথম বছর $3 ডিভিডেন্ড দিছে, দ্বিতীয় বছর সে আরো $3 বাড়াবে না। দ্বিতীয় বছর কেন অ্যাডজাস্ট করার পর কত আসছে, 1.50। তাহলে দ্বিতীয় বছর $1.5 বাড়াবে, অর্থাৎ দ্বিতীয় বছর সে ডিভিডেন্ড দিবে $4.50। তো এই হলো তোমার আহ, মানে মেইন কনসেপ্ট আর কি। ঠিক আছে। তোমার এখানে হলো ডিভিডেন্ড স্মুথিং এর, তো এই রিলেটেড ম্যাথ হলো তোমার আহ আমরা যতটুকু মনে পড়ে, এটা হলো 16 নাম্বার ম্যাথে আছে, এক্সারসাইজের 16 নাম্বার ম্যাথে তোমার ডিভিডেন্ড স্মুথিং এর ম্যাথ আছে একটা। দেন হলো তোমার, আমি ওটাতেও আসবো সময় থাকলে, বিষয় না সেটা। ডিভিডেন্ড সিগন্যালিং নিয়ে বলছে এখানে, আলোচনা করে খুব বেশি কিছু বলার নাই, এগুলো একটু পড়ে নিও। আমি ম্যাথের সাথে রিলেটেড কনসেপ্ট জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, মানে থিওরি আলোচনা করা যায়, বাট করতে গেলে সেটা অনেক লং হয়ে যাবে ক্লাসটা। ঠিক আছে, সো আমি জাস্ট ম্যাথ রিলেটেড কনসেপ্টটা দেখাতে চাচ্ছি। এর কারণে থিওরি সো থিওরি অবশ্যই নিজে পড়ে নিবা।
ইগনোর করার কিছু নেই। আচ্ছা, ডিভিডেন্ড ভার্সেস রিপারচেস, তাই না? ওকে, এই কনসেপ্টটা আছে। আর হলো হোমমেড ডিভিডেন্ড। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখছি যে ডিভিডেন্ডের সাথে স্টক ডিভিডেন্ডের সাথে স্টক স্প্লিটের কি ডিফারেন্স আছে, স্টক ডিভিডেন্ডের সাথে ক্যাশ ডিভিডেন্ডের কি ডিফারেন্স সেটা দেখছি, ঠিক আছে। কিন্তু ডিভিডেন্ডের সাথে রিপারচেসের কি ডিফারেন্স সেটা এখন আমরা দেখবো। অর্থাৎ একটা ফার্মে ধরো এক্সেস ক্যাশ আছে, কিছু টাকা এক্সেস, টাকা আছে, টাকা পড়ে আছে। এখন তাকে ডিসিশন নিতে হবে সেই টাকা দিয়ে কি করবে। তো সে এই টাকাকে ডিভিডেন্ড হিসেবে পরিশোধ করে দিতে পারে তার শেয়ার হোল্ডারদের মধ্যে, অথবা করতে পারে কি সে এই টাকাটা ইউজ করে সে কিছু শেয়ার রিপারচেস করে নিবে। ঠিক আছে, অর্থাৎ হলো এই টাকা দিয়ে সে কিছু শেয়ার নিজে কিনে নিবে। এতে হবে কি যে তার নিজের ওনারশিপ পার্সেন্টেজটা বাড়বে। ঠিক আছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে তাকে, আমি যদি অন্য ভাবে বলি সহজ করে, তাহলে দেখা যাচ্ছে যে মানে অন্যান্য যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে যে ডিভিডেন্ড দিতে হয়, কোম্পানির বহিরাগত যে শেয়ার হোল্ডার আছে, ঠিক আছে, তো তাদের কিছু শেয়ার যদি সে নিজে কিনে ফেলে তাহলে ভবিষ্যতে তাদেরকে যে পেমেন্টটা করতে হবে সেটাও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে। তো বিভিন্ন ভাবে তুমি এখন এটাকে হিসাব করতে পারছো। এখন সে কি ডিভিডেন্ড নেওয়াটা তার জন্য বেস্ট ডিসিশন হবে নাকি রিপারচেসটা বেস্ট ডিসিশন হবে, সো এটা আমরা কেমনে ইভ্যালুয়েট করতে পারবো। এটা নিয়ে তোমাকে কিন্তু দেখাচ্ছে যে ডিভিডেন্ড ভার্সেস রিপারচেস। সো এটা তোমার ম্যাথ খুব সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, এটা 13 নাম্বার ম্যাথে আছে খুব সম্ভবত, রিপারচেস ভার্সেস ডিভিডেন্ডের। ঠিক আছে। সো এক্সারসাইজের 13 নাম্বার ম্যাথ, সেখানেও সময় থাকলে আসবো। আমি দেখি আগে এক্সাম্পলটা দেখাই। এখানে যেটা দেখাচ্ছে, বা চাইলে আমি ওই ম্যাথটা দিয়েও ডাইরেক্ট দেখাইতে পারবো। আই থিঙ্ক ওটা দিয়ে দেখাইলে ইজিয়ার হবে হয়তো বা। আহ, একটু দেখি এখান থেকে। আচ্ছা, এটা দিয়ে দেখানো যাবে, সমস্যা নেই, বাট ইয়ে দিয়ে দেখাই আমি, ম্যাথ দিয়ে দেখাই, তাহলে এটা আরো ইজিয়ার হবে। আর এইটার ব্যাপারে যদি আমি একটু শর্টে বলি, তো সেটা হলো বেসিক্যালি এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে দুটা পলিসির মধ্যে তার কাছে এক্সট্রা টাকা আছে 3 লাখ টাকা, তো সেটাকে ডিভিডেন্ড হিসেবে দিতে পারে অথবা রিপারচেস করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি এটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে, তখন তার দেখা যাচ্ছে ডিভিডেন্ড হিসেবে যদি ফান্ড দিয়ে দেয় তখন আলটিমেটলি শেয়ারের ভ্যালু নেমে 27 টাকায় চলে আসতেছে। ঠিক আছে। কিন্তু শেয়ার হোল্ডারের কাছে টোটাল ভ্যালু কত, কোম্পানি 27 টাকা সে পাচ্ছে শেয়ারের ভ্যালু হিসেবে, আর 3 টাকা তো সে ডিভিডেন্ড হিসেবে পাচ্ছে, তার টোটাল ভ্যালু কিন্তু 30 টাকা থাকতেছে। ঠিক আছে। আবার রিপারচেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কিন্তু টোটাল ভ্যালু 30 টাকাই থাকতেছে। আচ্ছা, রিপারচেসের এখন আমি ওটা ম্যাথ দিয়ে দেখাবো, যে এক্সাম্পল 13-এর ম্যাথটা আছে, এক্সারসাইজ 13-এর। তবে রিপারচেসের একটা কনসেপ্ট হলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার রিপারচেসের ক্ষেত্রে হলো তোমার শেয়ারের প্রাইসটা তোমার হলো কমে যাচ্ছে। ঠিক আছে, মানে শেয়ারের প্রাইস সেম থাকবে বলে কমে যাচ্ছে বলতেছি, মানে তোমার শেয়ার সংখ্যা যেটা রিপারচেস করার ফলে কি হচ্ছে যে তোমার বাজারে যে পরিমাণ শেয়ার ছিল এখন শেয়ারটা কমে যাচ্ছে। ঠিক আছে। তো শেয়ারের সংখ্যা কমে যাবে যখন তুমি শেয়ার রিপারচেস করবা। ঠিক আছে। যেখানে তো শেয়ারের সংখ্যা কমে যাবে, তবে তোমার হলো যে শেয়ারের প্রাইসটা এটা তোমার সেম থাকবে। শেয়ারের প্রাইসে কোনো এফেক্টটা হচ্ছে না। এটা কিন্তু রিপারচেসের কনসেপ্টটা বুঝতে পারতেছো যে রিপারচেস করার ফলে কি হচ্ছে তোমার, যেহেতু রিপারচেস করতেছো শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু শেয়ারের প্রাইসটা তোমার সেম থাকছে, এখানে প্রাইসে কোনো এফেক্টের বিষয় নেই। কিন্তু ডিভিডেন্ডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, যে তুমি যখন ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছ, আমি স্টক ডিভিডেন্ডের কথা বলতেছি না, যখন ক্যাশ ডিভিডেন্ড দিতেছো, তো তখন কি হচ্ছে যে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে যেটা হচ্ছে যে তোমার শেয়ারের প্রাইস কমবে। ঠিক আছে, কারণ আমরা পড়ছিলাম কি যে এক্স ডিভিডেন্ড ডেতে শেয়ারের প্রাইস, ডিভিডেন্ড শেয়ার প্রাইস উইল রিডিউস বাই দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড ইনটু ওয়ান মাইনাস ট্যাক্স রেট। ঠিক আছে। এক্স ডিভিডেন্ড রেটে শেয়ারের প্রাইস কমবে ডিভিডেন্ড ইনটু ওয়ান মাইনাস ট্যাক্স রেট, যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট দিয়ে। ঠিক আছে। সো এর কারণে তোমার শেয়ারের প্রাইস ফল করে। ঠিক আছে, তো তোমার হলো তোমার ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি এটা তোমার ক্যাশ ডিভিডেন্ড হয় শেয়ার প্রাইস ফল করতেছে। কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার স্টক ডিভিডেন্ডের শেয়ারের সংখ্যা বাড়তেছে কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের শেয়ারের সংখ্যা ইনট্যাক্ট থাকতেছে, সেম থাকতেছে, শেয়ারের সংখ্যা সেম থাকতেছে। রিপার্চেসের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, যেমন এটার এক্সাম্পল দিতে পারছো, 1 লাখ ছিল শেয়ার, সে রিপার্চেস করার সময় তোমার শেয়ার কমে 90,000 হয়ে গেছে। আবার শেয়ারের প্রাইস দেখো, রিপার্চেসের ক্ষেত্রে কিন্তু শেয়ার প্রাইস 30 টাকা ইনট্যাক্ট থাকতেছে, কিন্তু যদি ডিভিডেন্ড দেয় তখন শেয়ারের প্রাইস কমে 27 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এই ইম্প্যাক্ট গুলোই আমরা দেখতে পারবো 13 নাম্বার ম্যাথটাতে। আচ্ছা, 13 নাম্বার ম্যাথটাতে আসি, দেন আমরা হোমমেড ডিভিডেন্ডের কনসেপ্টটা দেখবো। আর ডেট গুলা নিয়ে একটু দেখার বিষয় আছে। আর তেমন কিছু নাই।
একসাথে দুটো জিনিস দেখায় ফেলি। লাস্ট যে দুইটা কনসেপ্ট পড়াইছি, দুইটা কনসেপ্টের ম্যাথ দেখা ফেলি। আচ্ছা, বেশি নিচে চলে আসছে। Okay. আচ্ছা, এখানে 30 নাম্বার যে ম্যাথটা, স্টক রিপারচেস, ঠিক আছে? এখানে দেখো, এখানে আমি সামারি করে যদি বলি, তার কাছে 4,000 টাকা এক্সট্রা আছে, পড়ে আছে। এখন সে এটা দিয়ে করতে পারে, হয়তো ডিভিডেন্ড নিবে, নাই রিপারচেস করবে শেয়ার। ঠিক আছে? কারেন্টলি শেয়ারের প্রাইস মার্কেটে 46 টাকা করে, এবং তার যে পরিমাণ শেয়ার মার্কেটে আছে সেটা হলো 800 শেয়ার। ওকে, এবং কোম্পানির যে আর্নিং, আর্নিং পার শেয়ার সেটা হলো $2.10, $2.10। এখন দুটো অল্টারনেটিভ ইভ্যালুয়েট করতে বলছে। এই দুটো অল্টারনেটিভ কি, সে ডিভিডেন্ড দিবে নাকি শেয়ার রিপারচেস করবে? দুটো অল্টারনেটিভ ইভ্যালুয়েট করে কি বের করতে, কিসের পার্সপেক্টিভ ইভ্যালুয়েট করতে বলছে? যে দুটো অল্টারনেটিভের প্রাইস পার শেয়ার বের করব, এবং দুটো অল্টারনেটিভের মধ্যে শেয়ার হোল্ডাররা কি পরিমাণ ওয়েলথ, শেয়ার হোল্ডারদের ওয়েলথ, এই দুটো কনসিডার করে দেখবো। তো প্রথমত প্রাইস পার শেয়ার আমি যদি মুখে মুখে বলি, যে প্রাইস পার শেয়ার তুমি ডিভিডেন্ডের ক্ষেত্রে কেমনে বের করবা? ঠিক আছে, ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা, ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ার সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না। তুমি প্রাইস পার শেয়ার কেমনে বের করো? শেয়ার, আহ, তোমার হলো যে, এখানে তোমার দেখো, এটা হলো তোমার শেয়ারের প্রাইস কি হবে তোমার ডিভিডেন্ডের ক্ষেত্রে, সহজ ভাষায় যদি বলি, জাস্ট শেয়ারের প্রাইস রিডিউস হবে কত, কোন অ্যামাউন্টে। তোমার হলো এখানে আলাদা করে শেয়ার প্রাইস ওভাবে বের করা লাগতেছে না। ডিভিডেন্ডের ক্ষেত্রে কিভাবে বের করবা, তোমার শেয়ার প্রাইস 46 ছিল না, মার্কেটে 46 আছে। তো এটা যখনই সে ডিভিডেন্ড দিয়ে দিবে, ডিভিডেন্ড দিবে, দেওয়ারও লাগবে না, ইভেন যখনই তোমার এক্স ডিভিডেন্ড ডেট চলে আসবে, ডিভিডেন্ড দেওয়ারও আগে, তখনই আলটিমেটলি শেয়ারের প্রাইস ফল করবে। ঠিক আছে, সো ফল করে এটা ডিভিডেন্ডের অ্যামাউন্টে ফল করবে। এখন আমরা তো ডিভিডেন্ডের অ্যামাউন্ট জানি না, কেমনে জানবো? তার কাছে 4,000 টাকা পড়ে আছে, এবং তার শেয়ার হলো 800টা, তাহলে পার শেয়ারে সে কত টাকা করে ডিভিডেন্ড দিতে পারবে? 5 টাকা করে ডিভিডেন্ড দিতে পারবে। এবং যদি সে 5 টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে মানে আগের ক্লাসে কনসেপ্টটা বলছিলাম যে এক্স ডিভিডেন্ড ডেটে তোমার শেয়ারের প্রাইস ফল করবে ডিভিডেন্ডের অ্যামাউন্টে, যদি কোনো ট্যাক্সের কথা না বলা থাকে। ট্যাক্স বলা থাকলে ডিভিডেন্ড ইন্টু 1 - ট্যাক্স রেট দিয়ে বাদ যাবে। সো কারেন্ট শেয়ার সেল হচ্ছে 46 টাকা, তাহলে 46 থেকে ডিভিডেন্ডের অ্যামাউন্ট বাদ দিবা, 5 টাকা আসতেছে তোমার। যেমন এখানে আমি যদি ক্যালকুলেশনটা দেখাই, তোমার হলো 13 নাম্বারে, তো শেয়ারে ডিভিডেন্ড পার শেয়ার 4,000 হলো তোমার টাকা পড়ে আছে, আর শেয়ার হলো 800টা, তাহলে 800টা শেয়ার আছে, তাহলে তুমি প্রত্যেকটা শেয়ারের জন্য 5 টাকা করে ডিভিডেন্ড দিতে পারবা। এখন যদি 5 টাকা ডিভিডেন্ড, এই এক্স ডিভিডেন্ড ডেটের পর যেটা হয়ে যাবে তোমার, 46 টাকা তোমার যে শেয়ার প্রাইস ছিল সেটা কমে 41 টাকায় চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার শেয়ার প্রাইসের ইম্প্যাক্টটা দেখে ফেলছি। এখন যদি সে শেয়ার রিপারচেস করে, সেক্ষেত্রে শেয়ার প্রাইসে কি এফেক্ট করবে? শেয়ার রিপারচেস করলে প্রথমত তার তো 800 শেয়ার তো থাকতেছে না, তাই না? হ্যাঁ, তো এক্ষেত্রে তুমি 800 শেয়ার থাকতেছে না। এখন আমরা শেয়ার সংখ্যা কমবে কেমনে আমি বলি। তার কাছে 4,000 টাকা আছে, তাহলে 4,000 টাকা দিয়ে সে কতগুলো শেয়ার কিনতে পারবে, রিপারচেস করতে পারবে? প্রত্যেকটা শেয়ারের দাম 46 টাকা। ঠিক আছে, তাহলে সে 4,000 ডিভাইডেড বাই 46, 86.96 শেয়ার সে কিনতে পারবে, তাই না? আচ্ছা, এটা হলো, এখানে তোমার একটা জিনিস আমার ইয়ে করা হয়নি, এটা হলো শেয়ারের সংখ্যা, তাই না? এখানে প্রথমে কি জানতে চাইছে? প্রাইস পার শেয়ার আর শেয়ার হোল্ডার ওয়েলথ। আচ্ছা, প্রাইস পার শেয়ার তোমার শেয়ার রিপারচেস ক্ষেত্রে তো বের করা লাগতেছে না, এটা তো আমি বলছি যে শেয়ার রিপারচেসের ক্ষেত্রে তোমার 46 টাকা মার্কেটে ছিল, তাহলে 46ই থাকতেছে, 46ই থাকতেছে। এক্ষেত্রে কোনো শেয়ার সংখ্যায় চেঞ্জ হচ্ছে, শেয়ার সংখ্যা চেঞ্জ হচ্ছে, কিন্তু শেয়ারের যেটা রিপারচেসের সময় তোমার শেয়ার প্রাইসে কোনো এফেক্ট পড়তেছে না। ঠিক আছে, তাহলে প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা বের করছি, যে প্রাইস পার শেয়ার উভয় অল্টারনেটিভে। তো উভয় অল্টারনেটিভে যদি আমি শেয়ার হোল্ডার ওয়েলথ বের করতে চাই, উভয় অল্টারনেটিভের আমি শেয়ার হোল্ডার ওয়েলথ বের করতে চাইলে, শেয়ার হোল্ডার ওয়েলথ আমি কেমনে বের করবো? সো প্রথমত ডিভিডেন্টের কারণে তোমার, আমি ডিভিডেন্টটা যদি দেখি, ডিভিডেন্টের কারণে প্রাইস রিডিউস হয়ে 41 টাকায় হচ্ছে, কিন্তু এই যে 5 টাকা ডিভিডেন্ড, এটা তো আলটিমেটলি শেয়ার হোল্ডাররাই পাচ্ছে, তাই না? তাহলে শেয়ার হোল্ডারদের টোটাল ওয়েলথ 46 টাকাই আছে, 41 আর 5 টাকা, তোমার হলো 46 টাকায় আছে। ওকে, আর আরেকটা জিনিস হলো, এখানে হলো কি পরিমাণ শেয়ার রিপারচেস করতে হবে, যে বিষয়টা আছে এখানে, এই যে ক্যালকুলেশনটা করছে শেয়ার রিপারচেসের, এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? এটা যদি কোশ্চেনে চাইতো তাহলে ঠিক আছে, এটা এমনিই বের করছে, বাট এটা হলো তোমার এ নাম্বারে লাগতেছে না। ঠিক আছে, এটা তোমার বি নাম্বারে লাগবে, বাট এ নাম্বারে লাগতেছে না। কারণ কেন লাগতেছে না আমি দেখাই। প্রথমত তোমার শেয়ার প্রাইস যেটা, শেয়ার প্রাইস তুমি এমনিই বুঝতে পারতেছো, শেয়ার প্রাইসে কোনো এফেক্ট পড়বে না রিপারচেসের কারণে। আর সেকেন্ড যে রিকোয়ারমেন্ট ছিল যে তোমার শেয়ার হোল্ডার ওয়েলথ বের করতে, ঠিক আছে? তো শেয়ার হোল্ডার ওয়েলথের বিষয়টা হলো কি, যে তোমার শেয়ার হোল্ডার ওয়েলথ হলো শেয়ার যে রিপারচেসের ক্ষেত্রে শেয়ার হোল্ডার কি পরিমাণ ওয়েলথ পাচ্ছে, এই যে যত টাকা দিয়ে সে রিপারচেস করে নিতেছে কোম্পানি, ঠিক আছে,
তোমার হলো পার শেয়ারের জন্য সে তো 46 করে টাকা দিচ্ছে, তাহলে পার শেয়ারের জন্য শেয়ার হোল্ডারদের ওয়েলথ 46, এবং ডিভিডেন্ডের ক্ষেত্রেও পার শেয়ারের জন্য শেয়ার হোল্ডারদের ওয়েলথ আমরা দেখছি 46। তো দুটোই সেম থাকতেছে আলটিমেটলি। এখন বি নাম্বারে যদি আমরা দেখি, তো এই কথাটাই বলা আছে উপরে, যে তোমার ওই যে ওই এক্সাম বইয়ে যে এই অংশটা দেখাইছিলাম, যে তোমার ওখানে সে কি ডিভিডেন্ড দিচ্ছে নাকি শেয়ার রিপারচেস করতেছে, আলটিমেটলি শেয়ার হোল্ডারদের ওয়েলথ সেমই থাকতেছে। সে ডিভিডেন্ড দেখ আর শেয়ার রিপারচেস করুক কোম্পানি। এখন বি নাম্বারে বলছে ইপিএস এবং পিই রেশিও বের করো। তো ইপিএস আমরা কেমনে পাই? আর্নিং কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে। তো আর্নিং আমার বলা আছে হলো যে 2.10 পার শেয়ার। এটাকে আমি আচ্ছা, একদম আর্নিং পার শেয়ার দিয়ে দিছে। ওকে। আর্নিং পার শেয়ার যে বিষয়টা হচ্ছে তোমার, এক্ষেত্রে তোমার যদি আমি দুটো অল্টারনেটিভের যে কথাটা বলছি যে ডিভিডেন্ডের, ঠিক আছে। তো ডিভিডেন্ডের ক্ষেত্রে তোমার ইপিএস যেটা সেটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কারণ কি আর্নিং পার শেয়ার তুমি কেমনে পাও? আমি যদি ব্রেকডাউন করে লিখি, এখানে তুমি কি করো, আর্নিং ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, তাই না? ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, এনএস লিখে দিলাম শর্টে। তো নাম্বার অফ শেয়ার, আর্নিং কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দাও। তো ডিভিডেন্ড যখন দিচ্ছে, ক্যাশ ডিভিডেন্ড, নাম্বার অফ শেয়ারে কোনো পরিবর্তন আসতেছে না, আর্নিং এ কোনো পরিবর্তন আসতেছে না, ঠিক আছে। তো ডিভিডেন্ড দিবে রিটেন আর্নিং থেকে, আর্নিং থেকে না, ঠিক আছে। তো আলটিমেটলি আর্নিং এ কোনো পরিবর্তন আসতেছে না। তো এখানে আর্নিং এবং আহ, তোমার এই যে নাম্বার অফ শেয়ার কোনো পরিবর্তন আসছে না, তার মানে তোমার যেটা ইপিএস সেটা হলো তোমার ডিভিডেন্ডের আন্ডারে সেমই থাকতেছে। কিন্তু যখন শেয়ার রিপারচেস করতেছো তখন তোমার নাম্বার অফ শেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে শেয়ার রিপারচেসের ক্ষেত্রে ইপিএসটা ডিফারেন্ট আসবে, ঠিক আছে। তো দুটো যে ইপিএস, সেটার ক্ষেত্রে বলা আছে যে প্রথমটার ইপিএস 2.1ই থাকতেছে ডিভিডেন্ডের ক্ষেত্রে। কিন্তু ইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার যখন তোমার শেয়ার রিপারচেসের ক্ষেত্রে ইপিএসটা যেটা হচ্ছে, তোমার এটা বের করে নিতে হচ্ছে। তা মনে হতে পারে এখানে এই 800 - 86.96, তো এইখানে যায় তোমার শেয়ার রিপারচেসে কতগুলা শেয়ার রিপারচেস করা লাগবে, এই জিনিসটা ক্যালকুলেট করা লাগতেছে। এটা এতে না করে বিতে করলেই হইতো। তো শেয়ার যে রিপারচেস করবা, কতগুলা শেয়ার রিপারচেস করবা এটা তো বুঝাইছি, যে 4,000 টাকা আছে, প্রত্যেক শেয়ারের দাম 46 টাকা, তাহলে তোমার 86টা শেয়ার, অর্থাৎ প্রায় 87টা শেয়ার রিপারচেস করতে হবে। যদি রিপারচেস করো তাহলে রিমেইনিং যে অ্যামাউন্ট অফ শেয়ার আছে, আর্নিং কে সেই অ্যামাউন্ট অফ শেয়ার দিয়ে ভাগ দিলে তুমি নতুন ইপিএস পেয়ে যাবা। কিন্তু এখন কথা হলো এটাকে তো টোটাল আর্নিং দিয়ে ভাগ দিবা। তোমার তো প্রিভিয়াস টোটাল টোটাল আর্নিং কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু টোটাল আর্নিং তো তোমার জানা থাকার লাগবে যে টোটাল আর্নিং কত। কিন্তু তুমি তো সেটাই জানো না। তো সেটা বের করে নিবা যে তোমার আর্নিং পার শেয়ার 2.10 দেওয়া আছে, এবং পার শেয়ার সরি শেয়ারের সংখ্যা হলো তোমার 800টা শেয়ার ছিল, ঠিক আছে। তাহলে হলো তোমার টোটাল আর্নিং কত ছিল সেটা আমি বের করে নিবা। যত ছিল টোটাল আর্নিং এখনো ততই থাকবে, আর শেয়ারের সংখ্যা চেঞ্জ হবে, বাট আর্নিং সেমই থাকবে। তো আমি আর্নিংটা বের করে নিচ্ছি। বের করে সেটাকে আমার এখন যেই শেয়ারে আসতেছে সেই শেয়ার দিয়ে ভাগ দিলে আমার ইপিএসটা চলে আসতেছে। তো এভাবে ইপিএস বের করছে। আলটিমেটলি দেখা গেছে যে ইপিএস দুটো ডিফারেন্ট আসতেছে, বাট প্রাইস টু আর্নিংস যে রেশিওটা সেটা দুটার সেম আসবে, ঠিক আছে। তো প্রাইস টু আর্নিংস রেশিও কেমন করতেছে, আমরা যে ইপিএস গুলা বের করছি প্রাইস কে ইপিএস দিয়ে ভাগ করব। তো আমরা দুইটার এই প্রাইস আমরা ইয়েতে দেখছিলাম যে এ নাম্বার কোশ্চেনে, যে প্রথমটার প্রাইস আসতেছে 41, আর দ্বিতীয়টার প্রাইস 46ই থাকতেছে। তাহলে এখানে আমার 41 কে এটা দিয়ে ভাগ দিব, দ্বিতীয়কে 46 কে নতুন ইপিএস দিয়ে ভাগ দিব। তো উভয় ক্ষেত্রে তোমার প্রাইস টু আর্নিংস রেশিও সেম থাকতেছে। তো সি নাম্বার কোশ্চেনে যে বিষয়টা তোমাকে বলছে যে কোনটা বেটার। তো সহজ ভাষায় যদি বলি, দুটা তো তোমার ইপিএস পি ইপিএস মানে পিই রেশিও সেম, বাট ইপিএস কোনটার বেশি, দ্বিতীয়টা, অর্থাৎ রিপারচেজের, এর কারণে রিপারচেসটা বেটার, ঠিক আছে। তো এখানে ওরা অন্য ওয়েতে এক্সপ্লেইন করছে ট্যাক্স টাইমিং অপশনের কথা দিয়ে। তো ওভাবেও পড়তে পারো, সমস্যা নাই। দেন হলো আমি যদি ডিভিডেন্ড স্মুথিং এর ম্যাথটা দেখাই, যেমন এখানে। সো এখানে তার ডিভিডেন্ড হলো 1.80 ছিল তার গত বছরের ডিভিডেন্ড, ঠিক আছে। এখন আগামী বছর, এবং তার পে আউট রেশিও হলো 40%, তাহলে আগামী বছর তার আর্নিং হলো 4.950। তাহলে সিম্পলি যদি তুমি ডিভিডেন্ড হিসাব করো, তাহলে 4.950-র উপর 40% তার পরবর্তী বছরে ডিভিডেন্ড দিবে, ঠিক আছে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে। কারণ কি, ওই যে আমি তো ডিভিডেন্ড স্মুথিং এর বিষয়টা বলছি, তো 4.95 যদি আমার আর্নিং হয়, তাহলে 4.95-এর উপর আমি 40% করবো। করার পর যে অ্যামাউন্টটা আসবে, ধরো আসছে আমার 3 টাকা, ঠিক আছে। এই 3 টাকা থেকে, এই 3 টাকা আমার এই বছর ডিভিডেন্ড আসছে, আর গত বছর জীবন ছিল 1.80। এই দুটার যে ডিফারেন্স, 3 এবং 1.80, এই দুটার ডিফারেন্সটা যেটা, সেই অ্যামাউন্টটার উপর আমি কি আমার অ্যাডজাস্টমেন্ট রেট দিয়ে গুণ দিব, ঠিক আছে। যদি খেয়াল না থেকে থাকে কি বুঝাইছি, তাহলে আবার ভিডিও রিক্যাপ করে ওই অংশটা দেখে না। অ্যাডজাস্টমেন্ট রেট দিয়ে গুণ করব। তো সেই অ্যাডজাস্টমেন্ট রেট দিয়ে গুণ করলে আলটিমেটলি আমি পেয়ে যাবো যে আমার ডিভিডেন্ড কত অ্যামাউন্টে বাড়াইতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমি ধরো এখানে আমি যাই পাইছি, যদি আমি পাই 1.5, হ্যাঁ, তাহলে আমি হলো গত বছর যা ডিভিডেন্ড ছিল, আমার গত বছর ডিভিডেন্ড ছিল 1.80, তাহলে এবার 1.8 প্লাস 1.5 এই বছর আমি ডিভিডেন্ড দিব, আমার যোগফল যেটা আসতেছে, ঠিক আছে, সেইটা।
সো এইটাকে একটা ফর্মুলার মাধ্যমে লেখা যায়, বইতে ওই ওই যে পেজটা দেখাইছে ওই পেজে ফর্মুলাটা লেখা ছিল। সো এখানে এক্সারসাইজে তোমার ওই ফর্মুলাটা ইউজ করছে। তোমার হলো এই যে 60 নাম্বারে। তো আগামী বছরের ডিভিডেন্ড হলো গত বছরের ডিভিডেন্ডের সাথে এই যে তোমার ডিভিডেন্ড, ঠিক আছে, ডিভিডেন্ডের যে এটা হলো তোমার পরবর্তী বছরের ডিভিডেন্ড কেমনে করছে। পরবর্তী বছরের আর্নিং কে টার্গেট পে আউট রেশিও দিয়ে গুণ দিচ্ছে। আমি যেটা বললাম 0.4, মানে 4.95 যেটা আর্নিং সেটাকে আমার পে আউট রেশিও দিয়ে গুণ করে আমি ডিভিডেন্ড পাচ্ছি আগামী বছরের। এন্ড এটা হলো গত বছরের ডিভিডেন্ড, দুটা যে ডিফারেন্স সেটাকে আমি আমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিব। এটা করলে আমি পাচ্ছি যে আমার ডিভিডেন্ড আমি কত অ্যামাউন্টে অ্যাকচুয়ালি বাড়াবো। এন্ড সেটার সাথে আমি গত বছরের ডিভিডেন্ড যদি আমি যোগ করে দিই তাহলে আমার আগামী বছরের ডিভিডেন্ডটা চলে আসতেছে। ঠিক আছে, এটা হলো তোমার ফর্মুলার ব্রেকডাউন। সো বিইসি টা নিজে দেখে নিও, তেমন কিছু না। বিতে বলছে যদি 0.3 না হয় 0.6 হতো তাহলে কি হইতো। আর সিতে বলছে কোনটা বেশি কনজারভেটিভ, কোন অ্যাডজাস্টমেন্ট রেট কোনটা। তো যেটাতে আলটিমেটলি তোমার ডিভিডেন্ড কম আসতেছে সেটা বেশি কনজারভেটিভ। তো প্রথমটাই তোমার ডিভিডেন্ড কম আসতেছে, এর কারণে প্রথমটা কনজারভেটিভ। তো এই হলো তোমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের বিষয়টা। দেন আমি যে বিষয়টাতে কনসেপ্টটাতে আসবো এবার হলো হোমমেড ডিভিডেন্ডের কনসেপ্টটা বলবো। ঠিক আছে। তো এই হোমমেড ডিভিডেন্ডের কনসেপ্টটা বললে মোটামুটি ম্যাথের সব কনসেপ্ট আমি ফার্স্ট ভিডিও এবং এই ভিডিও, এই দুইটা ভিডিও মিলে কভার করে ফেলছি আর কি। এই জিনিসটা এটা হলো তোমার এটা হোমমেড ডিভিডেন্ড না, এটা বলতেছি আর কি, যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। এই জিনিসটা একটু পড়ে রাখিও ভালো মতো। এটার সাথে রিলেটেড ম্যাথ হলো আহ 19 এবং 20 নাম্বার ম্যাথ আছে বইয়ের, 19 এবং 20 নাম্বার ম্যাথ। এটা এখানে হলো দুটো, একটাতে হলো ডিভিডেন্ড আগে পেমেন্ট করে দিচ্ছে কোম্পানি, আহ সেক্ষেত্রে ওই টাকা দিয়ে আলটিমেটলি রিইনভেস্টমেন্ট করতেছে শেয়ার হোল্ডার। আরেকটা হলো যে ডিভিডেন্ড কোম্পানি নিজে ইনভেস্টমেন্ট করতেছে, পরে ডিভিডেন্ডটা পরে দিতেছে। তো উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যেইটা, যেটা ট্যাক্স রেট লোয়ার, কোম্পানি ট্যাক্স রেট লোয়ার হইলে ডিভিডেন্ডটা পরে দেওয়া বেটার। আর যদি তোমার পার্সোনাল পার্সোনাল ট্যাক্স রেট লোয়ার হয় তাহলে ডিভিডেন্ড আগে দিয়ে দেওয়া বেটার। এটা মেইন কনসেপ্ট ছিল, জাস্ট একটু রিভাইজ দেওয়াইলাম। আর দেন হলো তোমার যে হোমমেড ডিভিডেন্ডের বিষয়টা, সেটা আলোচনা করে মোটামুটি আমি ক্লোজ করব, বেশি লম্বা টানবো না, কারণ সবার অত সময় হবে না। আচ্ছা, হোমমেড ডিভিডেন্ডের বিষয়টা, হোমমেড ডিভিডেন্ড যদি আমি শর্টে বলি, বিষয়টা হলো মেইন কনসেপ্টটা হলো এটা যে তুমি যেরকম ডিভিডেন্ড চাচ্ছ কোম্পানি হয়তো ওরকম ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু তুমি চাইলে নিজে ডিভিডেন্ড স্ট্রাকচারটাকে ওরকম করতে পারবা। ফর এক্সাম্পল, ধরো এই জিনিসটা দেখো, কোম্পানি তোমাকে 11 টাকা ডিভিডেন্ড দিচ্ছে প্রথম বছর, ইয়ার ডেট জিরোতে, আর ডেট ওয়ানে 8.90। ধরো এটা ইয়ার ওয়ান, এটা ইয়ার ওয়ানে তোমাকে 11 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, ইয়ার টুতে 8.90 টাকা ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ারে আর কি। ঠিক আছে। এখন তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ ধরো 10 টাকা প্রথম ইয়ারে ডিভিডেন্ড দিবে, পরের ইয়ারও 10 টাকা ডিভিডেন্ড দিবে। ঠিক আছে। তো এক্ষেত্রে তুমি প্রথম বছর কম টাকা চাচ্ছ ডিভিডেন্ড দেখ, দ্বিতীয় বছর বেশি টাকা চাচ্ছ। ঠিক আছে। তো মানে যা দিচ্ছে তাচ্ছে। ঠিক আছে। তো এটাকে তুমি কেমনে ঠিক করতে পারবা, এটা তোমার মতো করে তুমি করতে পারবা কেমনে। বিষয়টা হলো এই যে তোমাকে প্রথম বছরে হচ্ছেটা কি, প্রথম বছরে হচ্ছে তুমি চাচ্ছিলে 10 টাকা, দিচ্ছে 11 টাকা, কত টাকা বেশি দিচ্ছে, 1 টাকা বেশি দিচ্ছে। এই 1 টাকাকে তুমি রিইনভেস্টমেন্ট করবা। ঠিক আছে। এই 1 টাকাকে তুমি রিইনভেস্টমেন্ট করবা, মানে সরি, রিইনভেস্টমেন্ট না, 1 টাকা তো তোমার বেশি দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, রিইনভেস্টমেন্ট করবা। ঠিক আছে, রিইনভেস্টমেন্ট করার অর্থ হলো যে তুমি এটা টাকা দিয়ে আলটিমেটলি শেয়ারটা পারচেস করে নিবা। ঠিক আছে। 10 টাকা জায়গায় 11 টাকা দিছে, ওই 1 টাকা দিয়ে, মানে পার শেয়ার 1 টাকা, তাহলে টোটাল যে পরিমাণ টাকা পাচ্ছ, তোমার যতগুলো শেয়ার আছে, তুমি যদি 500 শেয়ারের মালিক হও, তাহলে পার শেয়ারে যদি 1 টাকা করে বেশি ডিভিডেন্ড দেয় তাহলে তুমি টোটাল 500 টাকা বেশি পাচ্ছ। তো ওই 500 টাকা দিয়ে তোমার যতগুলা কোম্পানির শেয়ার কিনা পসিবল, অতগুলা শেয়ার তুমি কিনে ফেলবা। ঠিক আছে, মানে ওই 500 টাকাটা রাখবা না। ঠিক আছে। তো এর ফলে তোমার স্ট্রাকচারটা ওরকম হয়ে যাবে অটোমেটিকলি, যে দ্বিতীয় বছরে তুমি যে ডিভিডেন্ডটা পাচ্ছ, যদি বছর শুধু দুইটাই থাকে, আমি ধরো বলতেছি, তাহলে এর চেয়ে বেশি বছর দিয়ে তোমাকে ম্যাথ দিবে না, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা। তো সেক্ষেত্রে তখন প্রথম বছরের স্ট্রাকচারটা ওরকম হয়ে যাবে, কারণ প্রথম বছরে দেখা যাচ্ছে তুমি আরো কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট করার ফলে তোমার ওখানে ক্যাশ ফ্লো আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তো ওই ক্যাশ ফ্লো বেশির কারণে দেখা যাচ্ছে তুমি যেহেতু এখন বেশি শেয়ারের মালিক, তুমি এখন 8.9 টাকা না, আলটিমেটলি 10 টাকা ডিভিডেন্ড পাবা। এটা হলো তোমার এটা একভাবে বুঝাইলাম। ধরো আরেকভাবে বুঝাই, যে তুমি চাচ্ছ 10 এবং 10 টাকা ডিভিডেন্ড, মানে সরি উল্টা, তুমি চাচ্ছ 11 টাকা ডিভিডেন্ড দেখ প্রথম বছর, দ্বিতীয় বছর 8.90 টাকা ডিভিডেন্ড দেয়, কিন্তু কোম্পানি প্রথম বছর 10 টাকা এবং দ্বিতীয় বছর 10 টাকা ডিভিডেন্ড দিবে এরকম বলছে ধরো। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তুমি চাইলে তোমার এখনো তুমি স্ট্রাকচারটাকে ওরকম করতে পারবা কেমনে। তুমি প্রথম বছর যেটা করবা, এই যে আহ ডিভিডেন্ডটা হলো
এক্ষেত্রে কি হচ্ছে, তুমি চাচ্ছ 11, কোম্পানি দিচ্ছে 10 টাকা, কম দিচ্ছে না? তাহলে 1 টাকা তুমি শর্টফল আছে আর কি, ঠিক ঠিক আছে, তোমাকে কোম্পানি কম দিচ্ছে, তুমি এক্ষেত্রে কি করবা, যে তোমার কাছে আহ, মানে তোমার এখানে 1 টাকার শর্টফল, তুমি 11 টাকা চাচ্ছিলা, বাট কোম্পানি তোমাকে 10 টাকা দিচ্ছে প্রথম বছরের ক্যাশ ফ্লো হিসেবে। তুমি প্রথম বছর 11 টাকায় ক্যাশ ফ্লো পাবা কেমনে? তোমার এখানে 1 টাকা শর্টফল আছে না ক্যাশ ফ্লোর হিসেবে? তাহলে এখন পার শেয়ারে 1 টাকা, ধরো তোমার যদি তুমি 500 শেয়ারের মালিক হও, তাহলে টোটাল হলো 500 টাকা শর্টফল আছে, ঠিক আছে। তো তুমি 500 টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে দিবা, ঠিক আছে। অর্থাৎ যেই কোম্পানি থেকে তুমি ডিভিডেন্ড পাচ্ছ, তার মানে কেন পাচ্ছ ডিভিডেন্ড, কারণ ওই কোম্পানি তুমি শেয়ার কিনে রাখছো, তাই না, ওই কোম্পানির শেয়ারের মালিক, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে টোটাল হয়তো তুমি 5,000 টাকা শেয়ারের মালিক, তো তুমি আলটিমেটলি 1 টাকা শেয়ার তোমার এখানে অতিরিক্ত হচ্ছে, ঠিক আছে, মানে অতিরিক্ত বলতেছি, কম হচ্ছে। তুমি 11 টাকা ডিভিডেন্ড হিসেবে চাচ্ছে, আবার তোমাকে দিচ্ছে 10 টাকা, তাহলে তুমি ক্যাশ ফ্লো পাচ্ছ 10 টাকা, বাট তুমি ওটাকে 11 টাকায় ক্যাশ ফ্লো পাবা পাবা প্রথম ইয়ারে। কেমনে পাবা? যে তোমার ওই পরিমাণ, যেই পরিমাণ কম দিচ্ছে তোমাকে, ওই পরিমাণ অ্যামাউন্ট অফ, ওই পরিমাণ মূল্যের শেয়ার তুমি বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ করে নিবা। তাহলে ধরো ওই বিক্রি করে 1 টাকা সংগ্রহ করলা, পরে এখন তোমার টোটাল ক্যাশ ফ্লো কিন্তু ডিভিডেন্ড হিসেবে 10 টাকা পাচ্ছ, এবং শেয়ার বিক্রির মাধ্যমে 1 টাকা পাইছো। তাহলে তোমার ইয়ার ওয়ান শেষে টোটাল ক্যাশ ফ্লো 11 টাকাই থাকতেছে, ঠিক আছে। ওই 1 টাকাটা তুমি একটু ডিফারেন্ট ওয়েতে পাচ্ছ আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার আমি এখন তুমি বলতে পারো যে 1 টাকার কেমনে শেয়ার হয়, এটা তো এক্সাম্পল হিসেবে বলছি, ঠিক আছে। তো 1 টাকা এখন বিষয়টা হলো যে 1 টাকা হলো তোমার একটা শেয়ারের জন্য, ঠিক আছে। তো এটা তো পার শেয়ারের পার্সপেক্টিভে লিখছে, তুমি যদি 500টা শেয়ারের মালিক হও, তাহলে তুমি 500 টাকা যতগুলা শেয়ার হয় ওই পরিমাণ শেয়ার সেল করবা, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো যে তুমি যা চাচ্ছ এবং কোম্পানি যা দিচ্ছে, এটার মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমি 1 টাকা দেখাইছি। তো এটা যে অ্যাকচুয়ালি সবসময় 1 টাকা হবে এরকম না, ডিফারেন্স তো আরো বড় হইতে পারে, ঠিক আছে। তো কনসেপ্টটা হলো এইটা, যে এইভাবে তোমার হোমমেড ডিভিডেন্ডের মেইন বিষয়টা হলো এটা, যে তোমার হোমমেড ডিভিডেন্ডের ক্ষেত্রে এই বিষয়টা করতেছে। তো এটা কি আর কোনো ওয়েতে বোঝানো যায়? ওকে, বুঝাই। ওয়েটা হলো তোমার এরকম যে আহ, দেখি আমরা একটু পড়ি, সমস্যা নেই। শুধু ইজিলি ইনভেস্ট দেম আর্নিং এর ফান্ড, এগুলো আমি যেগুলো বলছি ওই কথাগুলোই বলা আছে। হি ক্যান সেল অফ দ্য শেয়ারস টু রিসিভ দ্য ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো। যাই হোক, এখানে ওইগুলাই বলা আছে, নতুন কিছু নাই। আমি তাহলে ম্যাথ দিয়ে বুঝাতে পারবো, ম্যাথে যদি একটু কমপ্লেক্সিটি আছে। ইফ শেয়ার রিসিভস দ্য পার্শিয়াল ডিভিডেন্ড, আচ্ছা আমি ইজি ম্যাথ দিয়ে দেখাই, 14-এর যে C নাম্বার ম্যাথটা, ওটা তুলনামূলক ইজি আছে, ঠিক আছে। সো ওটা দিয়ে আমি দেখাবো। দেন আমি 11-12-এ আসবো। 11-12টা স্পেসিফিক্যালি একটু কঠিন আছে। 14-তে আসি আগে। তো আমরা 14 নম্বর ম্যাথটা যদি দেখি, তো 14 নম্বর ম্যাথে যে বিষয়টা হচ্ছে যে তোমার আহ, তো এই আমরা 14 নম্বর ম্যাথে আছি। হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম অ্যাজুমিং দ্য কারেন্ট ডিভিডেন্ড হ্যাজ নট ইয়েট বিন পেইড? আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আছে, আমি ইনফরমেশন গুলো পড়া হয়নি বলে ইনফরমেশন গুলো আমি বলি। প্রথমত, এই কোম্পানি নেট ইনকাম 85,000 টাকা এই বছরের, ঠিক আছে। এবং তার ওই কোম্পানির শেয়ার হলো 25,000 শেয়ার, এবং তাদের পে আউট পলিসি হলো 100% পে আউট পলিসি, অর্থাৎ যে তার নেট ইনকাম 85,000, তাহলে ডিভিডেন্ড হিসেবে সে 85,000 টাকাই দিয়ে দিবে। এখন সে যদি টোটাল ডিভিডেন্ড 85,000 টাকা দেয়, তার শেয়ারের সংখ্যা 25,000, তাহলে পার শেয়ারে সে কত ডিভিডেন্ড দিবে? আমি একটু ব্রেকডাউন করে বলে দিচ্ছি কোশ্চেনটা। তো যদি পার শেয়ারে, তাহলে সে 85,000 ডিভাইডেড বাই 25,000, সে পার শেয়ারে 3.40 করে ডিভিডেন্ড দিবে। ওকে। আর কি ইনফরমেশন দেওয়া আছে? দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য ফার্ম 1 ইয়ার ফ্রম নাও ইজ 17,25,000। এটা হলো 1 বছর পরের সিচুয়েশন বলছে, যে 1 বছর পরের ফার্মের ভ্যালু হচ্ছে, ফার্মের ভ্যালু, ঠিক আছে। তো ফার্মের ভ্যালু হচ্ছে 17,25,000 টাকা। ওকে। আর ডিসকাউন্ট রেট হলো 12%। ওকে। ডিসকাউন্ট রেট 12%, আর ডিভিডেন্ড কোনো ট্যাক্স রেট নাই। এখন প্রথমে এ নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম অ্যাজুমিং দ্য কারেন্ট ডিভিডেন্ড হ্যাজ নট ইয়েট বিন পেইড? ওকে। সো এই কারেন্ট ডিভিডেন্ড হ্যাজ নট ইয়েট বিন পেইড, এই কথাটা কেন রিলিভেন্ট আমার সাথে, মানে এই কথাটা কেন বলতেছে, এটা কেন এজিউম করা লাগতেছে? আগে আমি দেখাই ক্যালকুলেশনটা কেমনে করছে, দেন বলতেছি কেন এই জিনিসটা এজিউম করা লাগতেছে। তো 14-এর এতে 100% পে আউট পলিসি, তো এখানে ভ্যালু কেমনে বের করতেছো, তুমি আজকের ভ্যালু জানতে চাচ্ছো, ঠিক আছে। এটা তো 1 বছর পরের ভ্যালু দেওয়া আছে 17,25,000, তাহলে আজকের ভ্যালু, তো তোমার আজকের ভ্যালু হিসেবে তো ডিভিডেন্টের অ্যামাউন্ট এবং ফিউচার যে ক্যাশ ফ্লো সেইগুলো ডিসকাউন্টেড ভ্যালু আসবে। তো ডিভিডেন্ড তো তোমার 85,000 দিচ্ছ,
এই 85,000, এবং ফিউচার ক্যাশ ফ্লো হলো 17,25,000 এক বছর পরের ভ্যালু। তো এটাকে ডিসকাউন্টিং রেট দিয়ে ডিসকাউন্টিং করবা, তো সেটাকে 17,25,000 ডিভাইডেড বাই 1 + i দিয়ে ডিসকাউন্টিং করছে, আর এটার সাথে হলো আজকের ভ্যালু, দুটো যোগ করে আমি আজকের কারেন্ট টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেছি। ঠিক আছে, এখন যে জিনিসটা ওখানে কোশ্চেনে এক্সট্রা ইনফরমেশন বলা আছে যে অ্যাজুমিং দ্য কারেন্ট ডিভিডেন্ড হ্যাজ নট ইয়েট বিন পেইড, বিষয়টা হলো যে মানে ডিভিডেন্ডের, যদি যে ডিভিডেন্ডটা অলরেডি পে করা হয়ে গেছে ওইটা তোমার আলটিমেটলি ভ্যালুতে আসে না। ভ্যালু আমরা পাই, কোম্পানির ভ্যালু এইভাবে পাই যে ভবিষ্যৎ যে ডিভিডেন্ড গুলা দেওয়া হবে ওই ফিউচার এক্সপেক্টেড ডিভিডেন্টের এবং ফিউচার এক্সপেক্টেড যে ক্যাশ ফ্লো আছে, ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো প্লাস ফিউচার এক্সপেক্টেড ডিভিডেন্ড, এগুলার ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালুই হলো আমার ওই কোম্পানির আজকের ভ্যালু অফ দ্য ফার্ম। ঠিক আছে, তো এক্ষেত্রে যে যে কোনো ডিভিডেন্ড যেটা অলরেডি পে করা হয়ে গেছে সেটা তোমার ভ্যালুর মধ্যে আসে না। ঠিক আছে, তো এখানে এখানে বলছে যে অ্যাজিউমিং দ্য কারেন্ট ডিভিডেন্ড হ্যাজ নট ইয়েট বিন পেইড। সো বি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য এক্স ডিভিডেন্ড প্রাইস অফ দ্য নোভিস স্টক ইফ দ্য বোর্ড ফলো ইটস কারেন্ট পলিসি। সো এক্স ডিভিডেন্ড প্রাইসের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমার যে কারেন্ট স্টক প্রাইসটা বের করে নিতে হবে, সেখান থেকে তোমার ডিভিডেন্ডের অ্যামাউন্টটা বাদ দিলে তোমার এক্স ডিভিডেন্ড প্রাইস চলে আসবে। ঠিক আছে, সো কারেন্ট স্টক প্রাইসটা আমরা কেমনে পাবো? আগে কারেন্ট ভ্যালু আমার কি, কোম্পানি 16,25,178.57। সো ভ্যালু অফ দ্য ফার্মকে যখন নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিবা, সেটা 25,000 শেয়ার, তখন তোমার কারেন্ট স্টক প্রাইস চলে আসবে। এখন স্টক প্রাইসটা, এক্স ডিভিডেন্ড স্টক প্রাইস কি, স্টক প্রাইস থেকে আমরা ডিভিডেন্ডের অ্যামাউন্ট, অথবা কোশ্চেন যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে স্টকের প্রাইস থেকে ডিভিডেন্ড ইন্টু 1 - ট্যাক্স রেট বাদ দিলে আমরা এক্স ডিভিডেন্ড প্রাইস পাই। তো কোশ্চেন তো ট্যাক্সের কথা বলা নাই, ডিভিডেন্ড ট্যাক্স রেট 0 বলছে। ঠিক আছে, তো জাস্ট স্টক প্রাইস থেকে আমরা ডিভিডেন্ডের অ্যামাউন্ট বাদ দিলে আহ, আমার এক্স ডিভিডেন্ড প্রাইস চলে আসছে। এখন ডিভিডেন্ড পার শেয়ারে কত আমি মুখে মুখে ক্যালকুলেশন করে বলছিলাম যে 3 পয়েন্ট, মানে মুখে বলছিলাম আর কি, ক্যালকুলেশনটা আমার মাথায় ছিল, এর কারণে আমি বলে দিছি। তো কারেন্ট ডিভিডেন্ড হলো 3.40, তাই না? তো সেখান থেকে তোমার 65.01 স্টক প্রাইস থেকে কারেন্ট ডিভিডেন্ড, এটা যদি বাদ দাও, পার শেয়ারের ডিভিডেন্ড, দুটোই পার শেয়ারে, তো আলটিমেটলি তোমার এক্স ডিভিডেন্ড প্রাইসটা চলে আসতেছে। তো এটা তোমার এক্স ডিভিডেন্ড প্রাইসের বিষয়টা চলে আসছে। দেন আমরা আসতেছি 14C নাম্বারে। ঠিক আছে, আহ, আচ্ছা আমি একটু এটা কোথায় ছিল, আমি হোমমেড ডিভিডেন্ডের একটা কনসেপ্ট ছিল, এটা তো 14-এ না মনে হয়, নাকি 14-এ, একটু চেক করি তো আমি, 1 মিনিট। হুম হুম, হ্যাঁ হ্যাঁ 14, ডিভিডেন্ড পলিসি হ্যাড নো এফেক্ট। ঠিক আছে, তোমার নাকি 15,000 ডিভিডেন্ড পলিসি, এটা হলো বেসিক্যালি 15 নাম্বার ম্যাথে আছে, আমি ভুলে বলবো না, 15-এর বিতে আছে, আমি মনে করছি ভুলে এটা আছে তোমার 14-এর সিতে। আচ্ছা সমস্যা নেই, 14 যেহেতু স্টার্ট করছি, 14-এর সি নাম্বারটাও দেখাই ফেলি, এটা এমন এক্সপ্লেইন করতাম 14 নাম্বার কোশ্চেনটা। 14-এর সিতে, এবি তো দেখাইছি, সিতে বলছে যে at the dividend declaration meeting several board members claimed that the dividend is too meager and is probably depressing the novice price. They propose that novice sell enough new shares to finance a $4.60 dividend। ঠিক আছে, সো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে তোমার, আচ্ছা এখানে যে বিষয়টা হচ্ছে যে তারা বলতেছে, বোর্ড অফ ডিরেক্টর বলতেছে যে তারা, যে মানে তাদের যে ডিভিডেন্ড পে আউট রেশিও, ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওরা বলতেছে যে ডিভিডেন্ড ইজ টু মিগার এন্ড ইজ প্রবাবলি ডিপ্রেসিং নবি স্টক প্রাইস। তো ডিভিডেন্ড অনেক কম, এর কারণে স্টক প্রাইসে এফেক্ট হচ্ছে। ঠিক আছে, স্টক প্রাইস ডিপ্রেস হচ্ছে। ঠিক আছে, এটা এই জিনিসটা তোমাকে বলতেছে। সো আলটিমেটলি বলতেছে ডিভিডেন্ড যেহেতু কম আছে তাহলে তার ডিভিডেন্ড আরো দেওয়া উচিত, তো ডিভিডেন্ড যে অনেক সামান্য, এর কারণে স্টক প্রাইস এফেক্ট হচ্ছে, এর কারণে স্টক প্রাইস কম আসতেছে। ঠিক আছে, ও বলতেছে যে যে যদি আমরা ডিভিডেন্ডটাকে আরো বাড়াইতে পারি তাহলে আলটিমেটলি আমরা আহ, এটাকে আলটিমেটলি স্টক প্রাইসটা বাড়বে। ঠিক আছে, তো এই কথাটা তাদের কনসেপ্ট, মানে তাদের তাদের ধারণা হলো এটা, আমি যদি সামারি করি, যে ডিভিডেন্ড পে আউট রেশিও চেঞ্জ করার মাধ্যমে, ঠিক আছে, বই একটা কনসেপ্ট আছে, আগের ক্লাস এক্সপ্লেন করছিলাম যে ডিভিডেন্ড পে আউট রেশিও মোর দেন 100%। ঠিক আছে, মানে তোমার যে পরিমাণ ক্যাশ ফ্লো তার চেয়ে বেশি অ্যামাউন্টে ডিভিডেন্ড দিবা। তো সেখানে যে বিষয়টা বলা আছে যে আমরা ইকুইটি, অর্থাৎ তুমি হয়তো 10,000 টাকা তোমার ক্যাশ ফ্লো, তুমি 11,000 টাকা ডিভিডেন্ড দিবা, ওই 1,000 যে শর্টফল সেটা তুমি ইকুইটির মাধ্যমে ফাইন্যান্সিং করবা, করে 11,000 টাকা ডিভিডেন্ড দিবা। তো ওখানে ওই এক্সাম্পলটার মাধ্যমে প্রুভ করে দেখানো হয়েছে যে ওটা করেও আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না তোমার, আলটিমেটলি
কোম্পানির বা ফার্মের ভ্যালু সেমই আসতেছে। সো এইখানেও একই জিনিসটা তুমি দেখতে পারবা যে সেইটাই হচ্ছে তোমার আলটিমেটলি ওটা করার ফলেও ফার্মের ভ্যালু সেমই আসতেছে। আর ফার্মের ভ্যালু সেম আসা মানে স্টক প্রাইস তুমি সেমই বলতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো তোমার এই এই জিনিসটা এখানে তুমি দেখতে পারবা যে তার আলটিমেটলি বলতেছে যে ডিভিডেন্ড 4.60 টাকা ডিভিডেন্ড দিলে ভালো হতো। আমাদের ডিভিডেন্ড কত আসছে, যে তার যদি সে তার যে নেট ইনকাম সেটা যদি পুরোটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয় তাহলে 3.40 আসে পার শেয়ার ডিভিডেন্ড। তো বলতেছে ম্যানেজমেন্ট যেটা কম, তোমার 4.60 টাকা ডিভিডেন্ড দেওয়া উচিত। ঠিক আছে, এখন আলটিমেটলি 4.60 টাকা যদি সে ডিভিডেন্ড দেয় এবং প্রত্যেক শেয়ার তার আছে 25,000 শেয়ার, তাহলে 1,15,000 টাকা সে ডিভিডেন্ড হিসেবে দিবে। নেট ইনকাম থেকে পাচ্ছে 85,000 টাকা সে। তাহলে তার ফান্ডিং প্রয়োজন 30,000 টাকা। এই 30,000 টাকা কিসের মাধ্যমে ফাইন্যান্সিং করতে বলছে? তোমাকে বলছে যে নতুন শেয়ার সেল করো, আরো শেয়ার ইস্যু করো, ওটার মাধ্যমে তুমি এই 30,000 টাকা ফাইন্যান্সিং করো। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি নতুন শেয়ার হোল্ডারদের সেল করলাম। নতুন যারা শেয়ার হোল্ডার, এরা কি এমনি এমনি আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে? ওরা বলবে আমি রিটার্ন চাই। আমি চাই 1 বছর পর তোমার কাছ থেকে আমি কত হারে রিটার্ন বলবো, এখন ডিসকাউন্ট রেট কত দেওয়া, 12%, তাহলে ওরা 12% হারে রিটার্ন এক্সপেক্ট করবে। তাহলে তারা যে 30,000 টাকা আজকে ইনভেস্টমেন্ট করতেছে, তারা এক্সপেক্ট করতেছে এখান থেকে 12% রিটার্ন। তাহলে তাদেরকে তোমার 1 বছর পর 12% রিটার্ন দিলে 33,600 টাকা দিতে হবে। এই কনসেপ্টটা পুরোপুরি বইয়ের এক্সাম্পলটার সাথে মিলে। এটা বুঝতে প্রবলেম হলে ওই জিনিসটা এক্সাম্পলে পড়ি, ওখানে এক্সাম্পলে ওই জিনিসটা এক্সপ্লেইন করা আছে। সো দেন হলো তোমার, বা ফার্স্ট ভিডিওটা আবার একটু রিক্যাপ করে দেখিও। সো এখান থেকে তোমার আলটিমেটলি যেটা হচ্ছে যে তোমার কোম্পানির ভ্যালু 1 বছর পর কত ছিল। কারণ এটা তো 1 বছর পরে শেয়ার হোল্ডারদেরকে এই টাকা দিতে হবে, 33,600 টাকা। এটা কি আজকে দিতে হবে না, 1 বছর পর শেয়ার হোল্ডার এই টাকাটা ডিমান্ড করবে। তো আলটিমেটলি মানে ডিমান্ড করবে অর্থাৎ এই পরিমাণ ভ্যালু ডিমান্ড করবে। ঠিক আছে, যে তাদেরকে এই পরিমাণ ভ্যালু দিতে হবে। ঠিক আছে, এটা শেয়ারের হিসেবে দিবা না ডিভিডেন্ড হিসেবে দিবা, যেভাবে ওই পরিমাণ ভ্যালু তাদেরকে দিতে হবে। ঠিক আছে, সো আলটিমেটলি তোমার 17,25,000 টাকা ছিল 1 বছর পরের ভ্যালু। কোশ্চেনেই বলা আছে 17,25,000 টাকা 1 বছর পরের কোম্পানির ভ্যালু। তো সেখান থেকে এই ভ্যালু থেকে তোমার নতুন শেয়ার হোল্ডারদেরকে 33,600 টাকা দিয়ে দিতে হচ্ছে। তাহলে তোমার আগের শেয়ার হোল্ডারদের জন্য যেটা ভ্যালু থাকতেছে 1 বছর পরে সেটা হলো 16,91,400। এখন আমি যদি কারেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম বের করি, সেটা কত আসতেছে? এই 16,91,400-কে আমি আমার ডিসকাউন্টিং রেট দিয়ে ডিসকাউন্ট করবো, কারণ এটা হলো 1 বছর পরের ভ্যালু। হ্যাঁ, আর আজকে আমার কত টাকা ভ্যালু আসতেছে? আজকে আমার হলো 1,15,000 টাকা। ঠিক আছে, কারণ আমার 85,000 টাকা নেট ইনকাম আর 30,000 টাকা আমি নতুন ইকুইটি ফাইন্যান্সিং করছি। তাহলে টোটাল আমার 1,15,000 টাকা। আর ডিভিডেন্ড হিসেবে মেইন কথা হলো আমি 1,15,000 এখন ডিভিডেন্ড দিচ্ছি, 85,000 না। তাহলে আজকে ডিভিডেন্ড যেহেতু 1,15,000 দিব আর কি, দিচ্ছি বলতে দিব আর কি। সো আলটিমেটলি আমার টোটাল ভ্যালু আজকে এইটা আসতেছে তোমার, এটা। ঠিক আছে, সো এভাবে আমি বের করছি। এখন আলটিমেটলি আমার যেটা আসতেছে 16,25,178, যেটা আগের ডিভিডেন্ড পলিসিতে আমার যা ছিল 16,25,178 সেমই আছে। এখানে আমার ডিভিডেন্ডের পে আউট রেশিও আমরা 100%-এর উপরে উঠে আনছি। ঠিক আছে, যেই পরিমাণ আমার নেট ইনকাম তার চেয়েও উপরে উঠে আনছি, তাতেও আমার আলটিমেটলি কিছু হয়নি, আমার ভ্যালু সেমই আছে। ঠিক আছে, তো এই কথাটা এখানে তোমাকে এই ম্যাথে দেখাইছে। এটা যে 2 নম্বর অংশ, সেখানে তেমন কিছু না, যে আহ, নতুন যে শেয়ার গুলা ইস্যু করলা, ঠিক আছে, তো সেটা কোন প্রাইসে সেল হবে সেটা জিজ্ঞেস করছে। তো এক্ষেত্রে তোমার হলো যে বিষয়টা করছে যে তোমার আহ, এই যে 16 লাখ এই অংশটুকুর মান দেখাইছে তোমাকে। ঠিক আছে, আহ, তো এই অংশটুকুর যে মানটা এটা আসতেছে তোমার 15 লাখ। আহ কারণ তুমি যে নতুন শেয়ার হোল্ডার, নতুন শেয়ার হোল্ডারকে তো এই টাকাটা দিবা, তাই না? 16,91,400, সরি এটা ওল্ড শেয়ার হোল্ডারদের ভ্যালু। ওল্ড শেয়ার হোল্ডারদের তোমার এটা প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এটা হলো তোমার ওল্ড শেয়ার হোল্ডার ভ্যালু না? হ্যাঁ ঠিক আছে। তো এটা তুমি যদি প্রেজেন্ট ভ্যালু আসছিল 15,10,000 এত। ঠিক আছে, তো এখন তোমার কারেন্ট শেয়ার প্রাইস যেটা, কারেন্ট শেয়ার প্রাইস আসবে তোমার ওইটার উপর, যে ওল্ড শেয়ার হোল্ডার যে ভ্যালু ছিল এবং আগের যে শেয়ারের সংখ্যা সেটা কত, 25,000। তাহলে তোমার আলটিমেটলি কারেন্ট শেয়ার প্রাইস 60.41। ঠিক আছে, এখন নতুন কি পরিমাণ শেয়ার ইস্যু করতে হবে? এটা হলো শেয়ার, নতুন ইস্যু করতে হবে তোমার তো 30,000 টাকা লাগবে। আগের শেয়ার প্রাইস ছিল, এখানে তুমি কি করছিলে, এখানে তুমি আগের শেয়ার প্রাইসটা বের করলা জাস্ট। ঠিক আছে, হ্যাঁ কখনকার শেয়ার প্রাইস 1 বছর পরের শেয়ার প্রাইস। আহ না সরি, 1 বছর পর না, এখনকার শেয়ার প্রাইস। ঠিক আছে, তো এই শেয়ার প্রাইসটাকে এখন তুমি 30,000 টাকা প্রয়োজন, এটা হলো শেয়ার প্রাইস দিয়ে ভাগ করলে তখন তুমি শেয়ার কি পরিমাণ সেল করার লাগবে সেটা তুমি পেয়ে যাচ্ছ। এটা হলো তোমার তোমার 14 নাম্বার কোশ্চেনের উত্তরটা। ঠিক আছে, আচ্ছা আর হলো তোমার যে 15 নাম্বার ম্যাথে আমি বেসিক্যালি এখানে তোমার 15 নাম্বার ম্যাথে ওই বিষয়টা হয়েছে, যে বিষয়টা হচ্ছে হোমমেড ডিভিডেন্ডের ক্ষেত্রে। এছাড়া হোমমেড ডিভিডেন্ডে তোমার 11-12 নাম্বার ম্যাথও আছে, ওটা একটু কমপ্লেক্স আছে, একটু নিজে দেখে নিও। আচ্ছা, কমপ্লেক্স বলতে খুব বেশি কমপ্লেক্স কিছু না।
আচ্ছা আমি আগে এটা দিয়ে দেখা, কারণ ইজিয়ার কনসেপ্ট দিয়ে দেখালে বুঝতে ইজি হবে, ঠিক আছে? সো, ফর কনসেপ্ট দিয়ে দেখালে বুঝতে ইজি হবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল এখানে 15 নম্বরে যে বিষয়টা দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে 1.1 মিলিয়ন, ফিউচার ক্যাশ ফ্লো 15 মিলিয়ন, 6 লাখ হলো শেয়ারের সংখ্যা। তো শেয়ার প্রাইস কি 15-এর এ নাম্বারে বলছে। তো 15-এর এতে তুমি শেয়ার প্রাইস কেমনে পাচ্ছ, যে আজকের টাকা তোমার হলো এখানে এটা হলো তোমার কারেন্ট পিরিয়ডে 1 লাখ 1.1 টাকা, 1.1 মিলিয়ন ক্যাশ ফ্লো পাচ্ছে, এবং ভবিষ্যতে যত টাকাগুলো পাবা, এখানে কিন্তু কোনো ফিউচার প্রেজেন্ট ক্যাশ ফ্লো না এই লাইনটাতে, ঠিক আছে? তো এখানে ফিউচার যে ক্যাশ ফ্লো গুলো আসবে সেগুলো ডিসকাউন্টেড ভ্যালু, আর এটা হলো আজকের ক্যাশ ফ্লো ভ্যালু। তো দুটো যোগ করলে তুমি ফার্মের টোটাল ভ্যালু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সেই ফার্মের টোটাল ভ্যালুকে যখন নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিবা তখন তুমি শেয়ার প্রাইস পেয়ে যাবে। এটা হলো এ নাম্বার কোশ্চেনের উত্তর। বি নাম্বারে যে বিষয়টা হচ্ছে, যে বি নাম্বারে বলছে যে সাপোজ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ গিবসন কোম্পানি announces its plan to pay out 50% of its current cash flow as cash dividend to its shareholders, ঠিক আছে? সো বিতে যেটা হচ্ছে যে তোমার আচ্ছা এখানে কোশ্চেনটা কি শেষ হয়েছে নাকি? আচ্ছা, সো হাউ ক্যান জেফ মিলার হু ওনস 1000 শেয়ারস অফ গিফটন স্টক অ্যাচিভ এ জিরো পে আউট পলিসি অন হিজ ওন? সো এই বিষয়টা যেটা হচ্ছে যে কোম্পানি প্ল্যান করতেছে যে 50% সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে। কারেন্ট ক্যাশ ফ্লো কত 1.1 মিলিয়ন, এটার 50% ডিভিডেন্ড হিসেবে দিবে। কিন্তু জেফ মিলার চাচ্ছে যে না, তার তার এটা চাচ্ছে না, সে চাচ্ছে যে তার পে আউট পলিসি হবে জিরো পে আউট পলিসি, অর্থাৎ তাকে যেন কিছু দেওয়া না হোক। তাহলে সে কি করবে? তাকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে দিয়ে সে আবার ওই কোম্পানির শেয়ার কিনে ফেলবে, তাই না? তাহলে তাকে কি দেওয়া হচ্ছে আমরা কেমনে বুঝবো? যে 50% দেওয়া হচ্ছে কিসের, 1.1 মিলিয়নের, তাহলে 1.1 মিলিয়নের 50% শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হচ্ছে। সেটা হলো তোমার আলটিমেটলি যেটা আসতেছে 1.1 মিলিয়ন ডিভাইডেড বাই ইন্টু 50%, সেটা টোটাল শেয়ার হোল্ডার, সব শেয়ার হোল্ডারকে মিলে কত টাকা দেওয়া হচ্ছে। এখন পার শেয়ারে কত দেওয়া হচ্ছে এটা বোঝার জন্য আমি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিব। 0.92 দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 0.9167। বলি 8টা 45 আসছে। আচ্ছা, এটা 8টা 45। ঠিক আছে, এটা 0.9167, ঠিক আছে? এখন তোমাকে বলা আছে যে 0.9167 প্রত্যেক শেয়ারের জন্য। এখন তোমার যদি 1000 শেয়ারের তুমি মালিক হও, তাহলে তোমার আলটিমেটলি এখানে কোশ্চেন তো বলা আছে তুমি 1000 শেয়ারের মালিক, ঠিক আছে? তো 1000 শেয়ারের মালিক হইলে তোমার পার শেয়ারে এত টাকা করে ডিভিডেন্ড হলো কোম্পানি দিচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার তোমার তুমি তুমি কত টাকা করে ডিভিডেন্ড পাচ্ছ? 1000 শেয়ারের মালিক হলে তুমি পাচ্ছ 916, 1000 ইন্টু 9, এটা হবে 0.9167, তাহলে 916.67, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিভিডেন্ড তোমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? যে পরিমাণ ডিভিডেন্ড, ওকে, তোমাকে এই পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। এখন তুমি চাবা কি এই ডিভিডেন্ডটা দিয়ে তুমি শেয়ার পারচেস করে ফেলবে যতগুলো শেয়ার কিনা যায়। তাহলে তোমাকে এই ডিভিডেন্ড ডিভাইডেড বাই শেয়ারের প্রাইস, ঠিক আছে? এত টাকা আছে তোমার কাছে, এই টাকা দিয়ে তুমি কোম্পানির শেয়ার আবার কিনে ফেলবা। তাহলে তোমার জানা দরকার কোম্পানির শেয়ারের দাম কত। দাম কি আগে যা ছিল তাই? আগে আমরা এতে কত বের করছিলাম 26.8, কিন্তু তখনও তো ডিভিডেন্ড দেয়নি। এখন হলো তোমাকে ডিভিডেন্ড দিয়ে দিছে বা অন্যদের ডিভিডেন্ড দিয়ে দিছে, তাহলে এখন কোম্পানির শেয়ারের দাম চেঞ্জ হবে। শেয়ারের দাম ছিল 26.83, পার শেয়ারে ডিভিডেন্ড 0.92 করে দিচ্ছে, তাহলে নতুন দাম এক্স ডিভিডেন্ড দাম হলো 25.92। এই দাম দিয়ে যখন তুমি ভাগ করবা তখন তুমি পেয়ে যাচ্ছ তোমার কি পরিমাণ শেয়ার বাই করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমার কনসেপ্টটাকে এক্সপ্লেন করা, এখানে কিন্তু হোমমেড ডিভিডেন্ডের কনসেপ্টটা ইউজ করছে, ঠিক আছে? সো একইভাবে তোমার যে 10-11, সরি 11-12 যে ম্যাথটা, সেখানেও হোমমেড ডিভিডেন্ডের বিষয়টা আছে। এখানে যদি ইন শর্টে এক্সপ্লেন করি, ওখানে একটু প্যাচ আনছে। প্যাচ এই পার্সপেক্টিভে আনছে যে তোমার বললো যে মানে তাকে দেওয়া হচ্ছিল কোশ্চেন, এবং নিজে পড়ে নিও, আমি জাস্ট একটু সামারি দিচ্ছি যে তোমার প্রথম বছরে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 1.1, দ্বিতীয় বছর ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 56, কিন্তু সে চাচ্ছে দ্বিতীয় দুইটা বছরে ইকুয়াল ডিভিডেন্ড দেওয়া হবে। এখন ইকুয়াল ডিভিডেন্ড সমান কত, এটাকে তুমি 56 প্লাস 1.1 ডিভাইডেড বাই 2 এভাবে করতে পারবা না, কারণ এখানে একটা ওই যে তোমার ওই টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট আছে, ঠিক আছে? তো এর কারণে এক্স্যাক্টলি কত এটা বোঝার জন্য তুমি ইকুয়েশনের মাধ্যমে তারা বের করছে, যে আগে বের করছে যে আজকের ভ্যালু কত শেয়ারের, সেটা 44.06 আসছে। দেন এটাকে ইকুয়েশনে বসাইছে 44.06 সমান প্রথম বছরের ডিভিডেন্ডকে ডিসকাউন্টিং, দ্বিতীয় বছরের ডিভিডেন্ডকে ডিসকাউন্টিং, ঠিক আছে? তো দুটাকে ডি হিসেবে লেখছে, তাহলে দুটাকে ডি হিসেবে লেখার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে দুটার ডিভিডেন্ড ইকুয়াল। তো এইখানে তোমার ডি সমান সেট করছে, সলভ করছে যে 26.75, অর্থাৎ কোম্পানি যদি 26.75 করে দুইটা বছরের সমান ডিভিডেন্ড দেয় তখন শেয়ারের ভ্যালু, মানে সমান ডিভিডেন্ড দিতে চাইলে দুই বছরে 26.75 করে দিতে হবে, তখন যায় আলটিমেটলি শেয়ারের ভ্যালু 44.06 আসবে। মানে ভ্যালু সেম থাকবে, ওই পরিমাণ হোমমেড ডিভিডেন্ড করবা, ঠিক আছে? তো এখানে হলো দেন হোমমেড ডিভিডেন্ডের জন্য সে কি পরিমাণ শেয়ার ওন করে সেটা বের করছে, যে সে তার কাছে 1000 শেয়ার আছে, প্রত্যেক শেয়ারের দাম 26.75, সরি প্রত্যেক শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে 26.75।
তাহলে 26,754, সরি, প্রত্যেক শেয়ারে সে ডিভিডেন্ড কি চায়, ঠিক আছে? 26.75 ডিভিডেন্ড চাই। আমার এই কথাগুলো হয়তো এখন বুঝবা না, আগে কোশ্চেনটা পড়ে নাও, এরপর বোঝার চেষ্টা করো। তো প্রত্যেক শেয়ারে সে 26.75 ডিভিডেন্ড চায়, এবং তার কাছে শেয়ার আছে 1,000, তাহলে সে টোটাল ডিভিডেন্ড চায় 26,754 প্রথম বছর শেষে। কিন্তু তাকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 1.10 করে, প্রথম বছর শেষে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এই যে 1.1, ঠিক আছে? তাহলে 1,000 শেয়ারের জন্য তাকে বছর শেষে 1,100 ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, বাট সে চায় 26,754। এই যে তাকে 25,000 সামথিং কম টাকা ডিভিডেন্ড হিসেবে দেওয়া হচ্ছে, এটাই যে বিয়োগ করে বের করছে যে কত টাকা কম ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, ওই পরিমাণ সরি, হ্যাঁ, ওই পরিমাণ টাকা সে ডিভিডেন্ডের মাধ্যমে না পাইলেও শেয়ার সেলের মাধ্যমে ওই টাকাটা আদায় করে নিবে। তাহলে এটা বিয়োগ দিয়ে ওই অ্যামাউন্টটা বের করছে, ওই অ্যামাউন্টকে শেয়ারের প্রাইস দিয়ে ভাগ দিয়ে বের করলো যে কতগুলো শেয়ার অ্যাকচুয়ালি তার সেল করলে সে ওই অ্যামাউন্ট অফ টাকা পাবে। তো এটা হলো অতগুলো শেয়ারের সংখ্যা, 522.25। সো এর মাধ্যমে আলটিমেটলি তাদের হোমমেড ডিভিডেন্ড পলিসিটা সেট আপ হয়ে গেছে। পরের অংশে যেটা করছে যে ইয়ার টু এর ক্যাশ ফ্লোটা একটু বের করে দেখাইছে। এটা তেমন কিছু না, ইয়ার ওয়ান একটা ঠিক করলে ইয়ার টু এরটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় এখানে। এটা জাস্ট প্রুফ করে দেখাইছে, এটা আর কিছু না। বাট যা কাজ করার মেইন পলিসি বা সিদ্ধান্ত হলো এইটা, ঠিক আছে? এই যে কতগুলো শেয়ার সেল করতে হবে। আর এই পাঁচটা হলো তোমার P1, প্রথম বছর শেষে ভ্যালুটা বের করছে ডিভিডেন্ডের। আচ্ছা, ঠিক আছে। তো এইটা তোমার হলো এখানে একটু হয়েছে দেন। তো এই হলো তোমার হোমমেড ডিভিডেন্ডের কনসেপ্ট। আর একটা ছোট কনসেপ্ট দেখাবো, ম্যাথের সব কনসেপ্ট দেখাই ফেলছি। আমরা হলো ডিভিডেন্ডের যে ডেট গুলা দেখছিলাম, ঠিক আছে? তো সেই ডেট গুলা বেসিক্যালি ইউএস পার্সপেক্টিভে দেখছিলাম। তো পরীক্ষায় যে ইয়েস নেসেসারিলি ইউএস পার্সপেক্টিভেই আসবে বিষয়টা এরকম না, বাংলাদেশের পার্সপেক্টিভে আসতেও পারে। যদি কোশ্চেনে বলে দেয় যে বাংলাদেশ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওই ইউএস পার্সপেক্টিভ অ্যাপ্লাই করলে হবে না। ওকে। এই যে আমাদের ডিভিডেন্ডের ডেট গুলো আমরা দেখছিলাম, যে আমরা কি বলছিলাম যে ডিক্লারেশন একটা ডেট থাকে যখন কোম্পানি ঘোষণা করে, যখন টাকা দেয় তখন পেমেন্ট ডেট। আর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ডেটের কথা বলছি, রেকর্ড ডেট এবং এক্সডি ডিভিডেন্ড ডেট। আমরা বলছিলাম যে শেয়ার মার্কেটে সেটেলমেন্ট ডেট T+2 days, ঠিক আছে? অর্থাৎ রেকর্ড ডেটে যদি আলটিমেটলি কারো নাম থাকতে হয়, যারা রেকর্ড ডেটে তাদের নাম থাকবে তারা ডিভিডেন্ড পাবে, কিন্তু রেকর্ড ডেটে তাদের নাম থাকবে যারা অ্যাকচুয়ালি 28 তারিখ শেয়ার কিনছে, ঠিক আছে? মানে 28 তারিখের মধ্যে কিনছে, 28 তারিখের আগে কিনছে। 28 তারিখ হলো এক্স ডিভিডেন্ড ডেট, ঠিক আছে? অর্থাৎ 28 তারিখে যারা কিনবে তারা ডিভিডেন্ড পাবে না, 28 তারিখের আগে কিনতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডিভিডেন্ডটা এক্স হয়ে গেছে 28 তারিখ। তো এই 15 থেকে 27 তারিখ যেটা ছিল, এটা ছিল কাম ডিভিডেন্ড ডেট, ঠিক আছে? অর্থাৎ ডিভিডেন্ডটা 15 আগে তো ডিভিডেন্ড ঘোষণাই করেনি, 15 তারিখে ডিভিডেন্ড ঘোষণা করছে, কিউমুলেটিভ ডিভিডেন্ড ডেট, ঠিক আছে? তো যেই সময় ডিভিডেন্ডটা ঘোষণা করছে, তো এর মধ্যে এর পর থেকে ডিভিডেন্ড এক্স ডিভিডেন্ড ডেটের আগ পর্যন্ত এই সময়টা হলো এমন সময়, যে সময় যদি তুমি শেয়ার কিনো, মানে যারা নতুন শেয়ার কিনবে তাদের জন্য বলতেছি, হ্যাঁ, তাহলে তুমি ডিভিডেন্ডটা পাচ্ছ, মানে নেক্সট যে ডিভিডেন্ডটা পেমেন্ট হবে সেই ডিভিডেন্ডটা তুমি পাবা। হ্যাঁ। আর যারা আগে থেকেই শেয়ারটা হোল্ড করে আছে, তো তারাও যদি এই সময়টুকু পর্যন্ত হোল্ড করে রাখে, এক্স ডিভিডেন্ড ডেট পর্যন্ত, তাহলে সে আলটিমেটলি শেয়ার পেয়ে যাবে, মানে সরি, মানে ডিভিডেন্ডটা পেয়ে যাবে। শেয়ার যদি এর পরে 29 তারিখ সে সেলও করে দেয়, 29 তারিখ ধরো সে শেয়ার সেল করে দিও, তাও সে ডিভিডেন্ডটা পাবে, কারণ সে 27 তারিখ তার হাতে ছিল ডিভিডেন্ড। এক্স ডিভিডেন্ড ডেটের আগ পর্যন্ত তার হাতে, 27 তারিখ হলে কাম ডিভিডেন্ডের লাস্ট ডেট, ঠিক আছে? তো 27 তারিখ পর্যন্ত তার হাতে শেয়ারটা ছিল। এরকম হলো তোমার কনসেপ্ট ছিল। এখন বিষয়টা আমি বলতেছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে কি হতে পারে। হ্যাঁ, সো বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা হবে তোমার, এখানে আমি একটু নোটে দেখো, এই জিনিসটা দেখো। আহ, এটা হলো যে বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু করে বলছিলাম, ওভাবে ডিসক্রিপশনে যায়নি, এক্সিবিশন ডেট নিয়ে বলিনি। বাংলাদেশের ক্ষেত্রে এটা বলছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে T+2 সেটেলমেন্ট ডেজ এরকম কিছু নাই। বাংলাদেশে যে বিষয়টা হয়, রেকর্ড ডেট আছে, ঠিক আছে? রেকর্ড ডেটে তো ট্রানজাকশন রেকর্ড হয়। তো বাংলাদেশে যে বিষয়টা হয়, একটা বাংলাদেশের ট্রানজাকশনটা, মানে বিদেশে যে যে বিষয়টা হয় যে অ্যাকচুয়ালি যে T+2 ডেজ, এই সময়টা রাখা হয় সেটেলমেন্টের কাজের কারণে রাখা হয়। কিন্তু বাংলাদেশে তো ওভাবে ট্রানজাকশন হয় না, বাংলাদেশে স্পট মার্কেটে শেয়ার ট্রানজাকশন হয়, ঠিক আছে? তো এর কারণে দেখা যাচ্ছে যে তোমার যে বিষয়টা, যে বাংলাদেশে কোনো সেটেলমেন্ট ডেট ডে নাই, ঠিক আছে? তো বাংলাদেশে যেটা হয়, রেকর্ড ডেটে তোমার নাম লিপিবদ্ধ করা হয় যে রেকর্ড ডেটে কার কাছে আছে, ঠিক আছে? কিন্তু রেকর্ড ডেটে কোনো ট্রানজাকশন হয় না, ঠিক আছে? তো রেকর্ড ডেট হলো ওই দিন যেই দিনে শেয়ার মার্কেটে কোনো ধরনের ট্রেডিং হয় না, ঠিক আছে? ওকে। তাহলে কারা ডিভিডেন্ড পায়? এক্স ডিভিডেন্ড, আমি কি বলছি, এক্স ডিভিডেন্ড ডেটের আগের দিন, এক্স ডিভিডেন্ড ডেটের আগের দিন যাদের হাতে শেয়ার হোল্ড থাকবে তারা ওই শেয়ারে ডিভিডেন্ড পাবে, এরপরে তার হাতে শেয়ার থাকুক আর না থাকুক, ঠিক আছে? তো এক্স ডিভিডেন্ড ডেট 7 তারিখ, আর রেকর্ড ডেট হলো 6 তারিখ। তাহলে
6 তারিখের মধ্যে যাদের হাতে ছিল শেয়ারটা, 6 তারিখ কিন্তু শেয়ার কিনতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ 6 তারিখ হলো রেকর্ড ডেটে কোনো ট্রেডিং হয় না, বাংলাদেশের কথা বলতেছে, ঠিক আছে? তো 6 তারিখের মধ্যে, সহজ ভাষায় বলে 5 তারিখের মধ্যে যে কিনবে, ঠিক আছে, আহ হয় আগে থেকেই তার কাছে শেয়ার ছিল, অথবা সে 5 তারিখের মধ্যে কিনছে, তো সে আলটিমেটলি ডিভিডেন্ড পাবে। আলটিমেটলি বিষয়টা হলো এটা। আর এক্স ডিভিডেন্ড ডেট হবে রেকর্ড ডেটের পরবর্তী ওয়ার্কিং ডে, ঠিক আছে? অর্থাৎ যদি সপ্তম তারিখ অষ্টম তারিখ যদি ওয়ার্কিং ডে হয়, তাহলে নবম তারিখ হবে তোমার এক্স ডিভিডেন্ড ডেটটা, ঠিক আছে? আর হলো তোমার কনসেপ্ট মোটামুটি সেম, ঠিক আছে? তো তোমার এখানে হলো রেকর্ড ডেটের পরের দিনটা এক্স ডিভিডেন্ড ডেট, আগের দিন না। এটা হচ্ছে তোমার বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে? তো বাংলাদেশের ক্ষেত্রে রেকর্ড ডেটে কোনো ট্রানজাকশন হচ্ছে না। আহ, যাদের কাছে এক্স ডিভিডেন্ড, তোমার এক্স ডিভিডেন্ড ডেটে তুমি যদি শেয়ার কিনো, তাহলে তুমি তো ডিভিডেন্ড পাবা না, তো এর আগে কিনতে হবে। রেকর্ড ডেটে তো কিনতে পারবা না, কিনলে তোমার 5 তারিখ কিনতে হচ্ছে, ঠিক আছে? তো এই হলো তোমার বাংলাদেশের কনসেপ্টটা। সো এখানে ওই জিনিসগুলো এক্সপ্লেন করা আছে, আমি একদম শর্টে বলে দিছি। সো এটা মাথায় রাখলেই হইলো। আর যাই হোক, ঠিক আছে। সো এই ক্লাসটা আমি আপাতত এখানেই ক্লোজ করতেছি। ছোটখাটো কিছু থিওরি আছে, ওই কনসেপ্টে আমি যাচ্ছি না, একটু নিজেরা পড়াশোনা করিও, ইনশাল্লাহ পারবা।